আসসালামু আলাইকুম। বিশ্বময় ছড়িয়ে থাকা আমার প্রিয় শ্রদ্ধেয় ফেসবুক বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আমি সৈয়দ রানা মুস্তফি আপনাদের সঙ্গে যোগ দিয়েছি সৈয়দ রানা মুস্তফি শোর আরেকটি সবিশেষ পর্ব নিয়ে। আপনারা জানেন যে গত ডিসেম্বর থেকে আমরা তারুণ্যের জন্য এই শোটি নিবেদিত রেখেছি। তারুণ্যের প্রশ্ন, তারুণ্যের উত্থান, তারুণ্যের সংকট, তারুণ্যের উন্নয়ন, তারুণ্যকে কি করে আমরা এগিয়ে নিয়ে যাব, তারুণ্যকে আমরা কিভাবে কাজের সন্ধান দেব, তারুণ্য কি চাকরি খুঁজবে নাকি তারুণ্য চাকরি দেবে, তারুণ্য কিভাবে জয়লাভ করেছে, সারা পৃথিবীতে মানুষকে উজ্জীবিত করছে, বাংলাদেশকেও তারুণ্য কতটা এগিয়ে নিয়েছে। এবং আমরা নানা সময় যখন আমরা তারুণ্যকে, বাংলাদেশের তারুণ্যকে বিশেষ করে বিশ্বের ময়দানে, বিশ্বের বাজারে, বিশ্বের সংকটে, বিশ্বের সমাধানে আমরা দেখি, আমাদের আত্মশ্লাঘা হয়, আত্ম অহংকার হয়, গৌরব হয়। আমাদের তারুণ্য কি সেই পথে আছে? আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে যোগ দেবেন ম্যানচেস্টার থেকে ইউকে তথা ইউরোপিয়ান ইউনিয়নে যিনি বাংলাদেশের মুখকে অনেক উজ্জ্বল অবস্থানে নিয়ে গেছেন, ইকবাল আহমেদ। তিনি ইকবাল ব্রাদার্স নামে শুরুর দিকে পরিচিতি থাকলেও পরবর্তীতে সি মার্ক গ্রুপ নামে আমরা তাকে চিনি। সি মার্ক ইউকে, সি মার্ক বাংলাদেশ। তিনি বাংলাদেশের এমন একজন চ্যাম্পিয়ন, এমন একজন অসম্ভব গুণী মানুষ, অসম্ভব গুণী ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের চিংড়ি শিল্পকে বা চিংড়ি রপ্তানিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পেরেছেন যে বাংলাদেশ এখন একটি একক ব্র্যান্ড হিসেবে বিশ্বের দরবারে পৌঁছে গেছে। তাকে আমরা পাবো। আমাদের সঙ্গে আরো যোগ দেবেন মিডিয়া ব্যক্তিত্ব খন্দকার ইসমাইল। তবে এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিয়েছেন মঞ্জুরুল আজিম পলাশ, সমাজ সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পপ্রেমী। তার অনেক পরিচয় রয়েছে, অনেক প্রতিভাধর মানুষ। পলাশকে আমি আমাদের পর্দায় নিয়ে আসছি। ইতোমধ্যেই পলাশ আছে, আমরা পলাশকে শুধু শেয়ার করি পর্দাতে। পলাশ, আপনাকে স্বাগত। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ রানা ভাই, আবারও আমাদের ইকবাল ভাইও এসছেন। ইকবাল ভাই মিউট হয়ে আছেন। ইকবাল ভাই আনমিউট করুন। মিউট আছেন ইকবাল ভাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন ইকবাল ভাই? হ্যাঁ, খুবই ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইকবাল ভাই। আমি আপনার প্রারম্ভিক বক্তব্যে বলছিলাম যে ইকবাল আহমেদ বাংলাদেশের সেই গর্বের নাম, সেই গৌরবের নাম, যিনি বাংলাদেশের চিংড়ি মাছকে একটি ওয়ার্ল্ড ব্র্যান্ডে পরিণত করেছেন। এবং যদি আমরা চিংড়ির রফতানি করে আমাদের যে আমরা বলি সাদা সোনা, সেই জায়গাটায় ইকবাল আহমেদের একটা গৌরবান্বিত, মানে হি ইজ এ চ্যাম্পিয়ন, হি ইজ আওয়ার প্রাইড। উই আর প্রাউড অফ ইউ ইকবাল ভাই। ওয়ার্ম ওয়েলকাম টু আওয়ার শো। আপনাকে অনেক অনেক অভিবাদন এবং ধন্যবাদ আমাদের জন্য সময় বের করবার কারণে। Rana bhai, thank you very much for inviting me. Nice to see Palash bhai is there. I heard a little bit about you. জি জি জি, পলাশ সম্পর্কে আমি বলেছি আপনাকে। রানা ভাই আপনার সম্বন্ধে একটু বলেছেন, আরো জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি অত্যন্ত গর্বিত যে আপনার অনুষ্ঠানে আপনি ডাকছেন। এই প্রথম আপনার সাথে আমার এই আজকে আলোচনা, কথাবার্তা হবে। জি, চিংড়ি সম্বন্ধে কি জানতে চান বলেন? জি, আমি আপনার কাছে প্রথমে জানতে চাই যে আপনি এখনো, আমি নিশ্চিত যে আপনি অনেক তরুণ এবং তারুণ্য খচিত একজন ব্যক্তিত্ব, কিন্তু আপনি আরো ইয়াঙ্গার ছিলেন, একদম মানে যাকে বলে ছোকরাও ছিলেন এক সময়। ঠিক সেই সময়টায় আপনাকে এত বড় স্বপ্ন আপনি কিভাবে দেখলেন ইকবাল ভাই, যে আপনি বাংলাদেশ থেকে অর্থাৎ সিলেট থেকে সরাসরি বিলেত চলে গেলেন, সিলেট টু বিলেত,
এবং গিয়ে আপনি এই যে এত বড় একটি ব্র্যান্ড প্রতিষ্ঠায় আপনি ইউ আর দ্য পায়োনিয়ারিং পার্সোনালিটি, যেটি আমাদের খুব গৌরবের একটা জায়গা চিংড়ির বিষয়টা। আপনি যদি আমাদেরকে সেই সংগ্রামের দিনগুলো, তারুণ্যের দিনগুলো একটু বলেন। রানা ভাই, থ্যাংক ইউ। এটা অলমোস্ট 35 years ব্যাক। জি, আমি যখন আমার আব্বার ব্যবসায় যোগদান করি তখন কিন্তু আমরা ইংল্যান্ডে এটা রেসিজম এবং ডিসক্রিমিনেশন ছিল। আমাদের পরিচয় ছিল আমরা এশিয়ান ব্ল্যাক কমিউনিটিজ অ্যান্ড এশিয়ান এথনিক মাইনরিটি, যদিও আমরা এটাকে এখন আর স্বীকার করি না। উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ ব্রিটিশ কমিউনিটি। তো তখন কি ব্যবসা করব? পড়াশোনা শেষ করে আব্বার ব্যবসায় যোগ দেওয়ার পরে আর কোনো কাজে মন বসে না। তখন ভাবলাম কি করা যায়, এবং আমরা যখন বাংলাদেশ থেকে আসি তখন কোনো একটা ভালো অবস্থা থেকেই আমরা আসছিলাম। এবং আমি ইংল্যান্ডে আসি তখন 19 অক্টোবর 1971 আমাদের মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার কথা ছিল। তখন সেই যোগ দিতে পারি নাই, কারণবশত হয়তো কয়েক ঘন্টা আমার একটু ডিলে ছিল, আমি যোগ দিতে পারি নাই। আমার যারা বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন ছিল তার জন্য হয়তো আমাকে সেই লন্ডন বিলাতে পাড়ি দিতে হয়েছিল সেই সময়। এটা অন্য গল্প। যাই হোক, ইংল্যান্ডে আসার পরে যখন ব্যবসায় যোগ দেই তখন পড়াশোনা শেষ করে প্রায় 10 বছর পরে আমি ব্যবসায় যোগ দিই। তখন দেখলাম যে কোন ধরনের ব্যবসা বাংলাদেশের সাথে আমি করতে পারি। আই এম টেলিং ইউ অ্যাবাউট দ্য রিয়ালিটি ফ্রম মাই ট্রু ডায়াসপোরা ভিশন। যে ডায়াসপোরা মানে আমি ইংল্যান্ডে বসবাস করবো এবং বাংলাদেশের সাথে আমার একটা বড় সম্পর্ক থাকবে, কি করতে পারি। ওকে, আমাদের আপনাদের হয়তো সবারই জানা আছে বা নতুন প্রজন্ম তারা জানবে না, আমাদের এক্সপোর্টটা শুরু হয় কিন্তু জুট এবং চিংড়ি মাছ থেকে। এই দুইটাই ছিল আমাদের প্রথম খাত। জুট ছিল নাম্বার 1 এবং চিংড়ি ছিল নাম্বার 2। এবং যত বড় বড় ব্যবসায়ী এখন আজকালকে দেখতেছেন, অ্যাপেক্স গ্রুপ বলেন, বেক্সিমকো গ্রুপ ছিলেন, তাদের সবার কিন্তু এই চিংড়ি মাছের এই ঘের এবং ফ্যাক্টরি সবাই ছিল। এবং বেক্সিমকোর 7টা ফ্যাক্টরির আমি প্রোডাকশন মার্কেটিং করেছি ইংল্যান্ডে। আচ্ছা, তখন হ্যাঁ, আমি তো জুটে যেতে পারলাম না। জুটের কারখানাগুলো ছিল সব ডান্ডিতে। তা আমি তো আসছি ম্যানচেস্টারে। ডান্ডি আমার এখান থেকে প্রায় 400 মাইল দূর। এবং জুটের ব্যবসা করতে গেলে আমাকে জুট মিল করতে হবে। তখন তো এত টাকা পয়সা ছিল না। তা আমি ভাবলাম যে বাংলাদেশের সাথে ব্যবসা করতে হলে আমাকে চিংড়ি মাছের ব্যবসা করতে হবে। এবং এটা আমার একটা ভাগ্য যে তখন কিন্তু 80-র প্রথম দিকে অথবা মিড 80s থেকে তখন কিন্তু এই দেশের একটা ফুড কালচারের পরিবর্তন আসে। মানে আপনি ব্রিটেনে ফুড কালচারের পরিবর্তন আসে। এর আগে তো ওদের ফুডের কোনো একটা ভালো মেনু ছিল না। তখন থেকে চাইনিজরা, জাপানিজরা, ইটালিয়ান, বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং বিভিন্ন ভিয়েতনামিজ সব ধরনের রেস্টুরেন্টের একটা বিশাল বড় ইয়ে হয়, কি বলবো, এই মানে সংগ্রাম, মানে সব দিকে আপনার রেস্টুরেন্ট খুলতেছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্টের নামে হচ্ছে। এবং তখনই মাথায় ঢুকলো যে চাইনিজ এবং জাপানিজ এবং বাংলাদেশি এদের প্রধান খাদ্য হলো চিংড়ি, গলদা চিংড়ি যেটাকে বলা হয়, বাগদা চিংড়ি। এবং বাংলাদেশে তখন চাষ করা শুরু হলো বাগদা চিংড়ি, যেটাকে বলা হয় ব্ল্যাক টাইগার। সমুদ্র তলদেশ থেকে মাদার চিংড়ি এনে হ্যাচিং করে ব্রেকিশ ওয়াটারে সেটা খুলনাতে উৎপাদন শুরু হলো। এবং তখন এরশাদ সাহেবের আমল, আমার কিছু আত্মীয় স্বজন মিলিটারিতে ছিলেন তখন ওই অঞ্চলের বাগেরহাট, সাতক্ষীরা। ওরা বললো যে জামাই, তখন ওরা আমার শ্বশুর বাড়ির লোক, বললো যে জামাই চিংড়ি মাছের ব্যবসা করো। এবং ওই দিক থেকে আমি একটু উৎসাহ নিলাম। আচ্ছা, এখন ঘটনা হলো যে চিংড়ি মাছে আমি কেমনে ঢুকলাম, এত সার্থকতা কেমনে আসবে। আমাদের সবাই জানা আছে, ইতিহাস ঘাটলে আপনি দেখবেন যে ব্রিটিশরা কিন্তু সবসময় আমাদের দেশ থেকে র মেটেরিয়াল নিয়ে আসতো। আইসা আপনি স্পাইসিস বলেন, যেটা থেকে তারা ব্যবসা শুরু করছিল, স্পাইস বলেন আর জুট বলেন, টেক্সটাইল বলেন, চিংড়ি মাছ বলেন, তারা কিন্তু র মেটেরিয়াল নিয়ে আসতো ইংল্যান্ডে। এখানে তাদের ফ্যাক্টরিকে প্রসেস করে ভ্যালু এডিশন করে তারা সরবরাহ করতো। আমি এটার মধ্যে ঢুকলাম। কেমনে ঢুকলাম? আমি যখন সরবরাহ করি তখন তাদের কাছ থেকে আমি মাল কিনি। এটা তো বাংলাদেশ থেকে আসছে, সুতরাং আমি কেন আনি না? তখন আমি বাল্ক
বাল্ক র মেটেরিয়াল নিয়ে আসলাম, মানে ইট ইজ এ সেমি প্রসেস করে নিয়ে আসলাম এবং তাদেরকে বললাম তোমরা প্রসেস করে দাও। তারা দেওয়া শুরু করলো। যখন আমার ভলিউম বেড়ে গেল তখন আমি বললাম যে না, এখন আপনি আমার নিজস্ব ব্র্যান্ডে দিন। আমি দেখলাম তাদের ব্র্যান্ড প্রমোট করলে তো আমাকে যে কোনো সময় একটা লাথি মেরে বাইর করে দেবে এবং তাদের মার্কেটিং আমি ফ্রি করে দেবো। আমি বললাম না, তখন আমি আই হ্যাভ ক্রিয়েটেড মাই ওন ব্র্যান্ড। মাশাআল্লাহ। ওন ব্র্যান্ড ক্রিয়েট, আমি কিন্তু আই এম দ্য পায়োনিয়ার অফ ক্রিয়েটিং ব্র্যান্ড ফর চিংড়ি এবং ফিশ। এটা বলেছি ইকবাল ভাই, আপনি জয়েন করার ঠিক আগেও বলেছে, আপনি জয়েন করার পরেও বলেছে ইউ আর দি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ফর দিস পার্টিকুলার প্রোডাক্ট, দি চিংড়ি, হোয়াইট গোল্ড অফ বাংলাদেশ। এটা আপনি এই ডায়মন্ডের মতো জিনিসটাকে আপনি শুধু ইউকে নয়, আসলে আপনি বিশ্ব ব্র্যান্ডিং এরই আসলে নায়ক। এবং আমাদের প্রজন্মের অনেকেই, আমাদের তরুণদের অনেকে জানে না যে আপনি আপনার তারুণ্যকে কিভাবে আত্মনিবেদনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে এই চিংড়িকে শিল্পে পরিণত করেছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং উইথ আস ইয়োর গ্লোরিয়াস এক্সপেরিয়েন্সেস। আমাদের মধ্যে ইতোমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে খন্দকার ইসমাইল আমাদের আরেকজন মিডিয়া more than 30 years, 35 years actually. Khondakar Ismail is involved in our media industry. He has been blessed with a golden voice like Amitabh Bachchan ji. এবং of late আমরা ইসমাইলের ভার্সেটাইলিটি পাচ্ছি যে সে গান করছে, মডেলিং করছে, নাটক করছে, নায়ক হচ্ছে, এক্স্যাক্টলি দি ওয়ে অমিত জি হ্যাজ ডান ইন হিজ লাইফ। সো ইসমাইল, আপনাকে স্বাগত। যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পলাশ ভাইকে অনেকদিন পরে দেখলাম সরাসরি, আগে দেখেছি রানা ভাইয়ের অনুষ্ঠানে দেখেছি, কিন্তু আজকে আবার একসাথে একই অনুষ্ঠানে আছি। আর ইকবাল ভাইয়ের কথা তো আমরা শুনেছি, রানা ভাই ফেসবুক স্ট্যাটাস যে দিয়েছেন, ইকবাল ভাইয়ের কথা লিখেছেন, উনি বাংলাদেশের বিজনেসকে প্রমোট করছেন ইউকেতে, সেই জন্য আমরা খুব খুশি এবং আমাদের তরুণ প্রজন্ম আরো উৎসাহিত হবে। তার যে পরিশ্রম, তার যে মেধা, সেটি দেখে নিশ্চয়ই আমরা উপকৃত হব। এবং পলাশ ভাইয়ের কাছ থেকেও আজকে আমরা শুনতে পারবো বেশ কিছু কথা। আর রানা ভাই তো আছেনই, আমাদের ভার্সেটাইল ম্যান আসলে রানা ভাই। কবিতা, ধন্যবাদ খন্দকার ইসমাইল। আমি এখন রানা ভাই করেন। মঞ্জুরুল আজিম পলাশ, আপনার কাছে যাব। আমি ইকবাল ভাইকে বলেছি, আপনি খেয়াল করেছেন যে ইকবাল ভাই শুরুতে বলেছেন যে আমি রানা ভাইয়ের কাছ থেকে পলাশ ভাই সম্পর্কে কিছু শুনেছি। তো পলাশ, আপনি ইকবাল ভাইয়ের একজন গুণমুগ্ধ অ্যাডমায়ারার, কারণ আপনি প্রায় 15 বছরের মতো ইউকেতে ছিলেন। আপনি একজন বাংলাদেশি ব্রিটিশ, আপনার তার সম্পর্কে জানা আছে এবং আপনি সপ্রশংস। তো আপনি ইকবাল ভাই সম্পর্কে একটু আমাদেরকে শোনান। ইকবাল ভাইও আসলে রিলেট করতে পারবেন। আমি বিলেতে যাওয়ার আগেই মূলত ঢাকায় যখন ছিলাম জনমতের বাংলাদেশ ব্যুরো চিফ ছিলাম। এখন ইকবাল ভাই রিলেট করতে পারবেন। এবং ইনফ্যাক্ট আমার নবাব ভাইয়ের সাথে আপনার কক্সবাজারে ফ্যাক্টরি দেখতে যাওয়ার কথা ছিল। এটা স্মল ওয়ার্ল্ড, ইটস এ গ্লোবাল ভিলেজ। 2 যুগ আগের কথা। ঢাকাতে তখন শুনলাম যে এরকম কক্সবাজারে, আমি যদি ভুল না হই, কক্সবাজারে ইকবাল ভাই ম্যাসিভ একটা তখন প্রসেসিং জোন করেন মাছের, এবং সেটা দেখার জন্য নবাব ভাইরও গিয়েছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেটা আমি মিস করেছি। এবং কিন্তু তখনই এই যে স্পর্ধাটা, যেটা একটু আগে রানা ভাই বললেন, যে এই যে ইকবাল ভাই যে প্রথম এটাকে স্বয়ংসম্পূর্ণভাবে চিন্তা করা, এবং সেটা হচ্ছে যে প্রথম স্বয়ংসম্পূর্ণ স্থাপনাটাও আধুনিক একটা স্থাপনা প্রথমবারের মতো আমাদের কক্সবাজারে হলো। আর সেটা জানলাম ইকবাল ভাই করেছেন, এবং সেটা মানে সম্পূর্ণ স্বয়ংক্রিয়, যেটা এর আগে ছিল বিচ্ছিন্নভাবে, ছোট ছিল, কিছু ম্যানুয়াল, কিছু হচ্ছে যে প্রযুক্তি। কিন্তু ইকবাল ভাই প্রথম বাংলাদেশে মাছের যে টোটাল প্রক্রিয়াটা, এটার মানে একদম র ফিশ থেকে এটাকে যে একদম ফ্রোজেন ফিশে ব্লকে পরিণত করা, সেটা ইকবাল ভাই করেছিলেন। এবং আসলে এত ভাল লাগে একটা জিনিস চিন্তা করলে, যে কখনো একজন উদ্যোক্তা নিজে জানেনও না যে তিনি যে তার যে উচ্চাকাঙ্ক্ষা বা তার স্বপ্ন তিনি যে প্রয়োগ করেন, এটা কি পরিমাণ একটা উদাহরণ হয়ে যায়
এবং কি পরিমাণ এটা অন্য প্রজন্মের জন্য একটা স্পর্ধার ব্যাপার হয়ে যায়, অনুকরণীয় হয়ে যায়। এবং সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে প্রথম যে করে, সবচেয়ে কৃতিত্বটাও কিন্তু সবচেয়ে বেশি তার থাকে, কষ্টটাও সবচেয়ে বেশি তার থাকে। তো আমি ওইটা মিস আউট করেছি যাওয়াটা কক্সবাজারে। তারপরে লন্ডনে আমি চলে যাই, তখনও আপনার সাথে আমার ফিজিক্যালি দেখা হয় নাই, কিন্তু আমি খুবই আপডেটেড, নিজ দায়িত্বে আমি সবসময় ছিলাম আপনার ব্যাপারে। কারণ আমার সবসময় গর্ব হতো যে একজন বাঙালি এই কাজটা করছে। এবং ইউরো ইকবাল ভাই লরিগুলোও কিন্তু আমি দেখেছি। ইকবাল ভাই ব্রিকলেনে আপনার লরি কিন্তু বাংলা সিটিতে ঢুকতো, বাংলা সিটিতে আমি দেখেছি। পলাশ, একটু আপনাকে জানাই, আমার দর্শক বন্ধু প্রিয় শ্রদ্ধেয় যারা দেখছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন, যে ইকবাল আহমেদ সিমার্ক গ্রুপ বাংলাদেশ, সিমার্ক গ্রুপ ইউকে, অনেকবার তিনি ব্রিটেনের নানা ধরনের পুরস্কারে ভূষিত হয়েছেন, কিন্তু এই যে তার নামের পাশে ওবি সংক্ষিপ্ত 3টি বর্ণ লেটার, এটি বিরল ঘটনা, অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। So this is a kind of huge recognition from the Buckingham Palace rather. এটা হচ্ছে একদম রানীর নিজস্ব মানে রাজতন্ত্র, ব্রিটেনের যে রাজতন্ত্র, যারা নাইটহুড যারা কনফার করেন, যিনি রানী, তিনি কিন্তু এই অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার এটিও কিন্তু কনফার করেন কোন যোগ্য মানুষকে। আমাদের our hats off to him. Iqbal Ahmed is a legend for Bangladesh. Iqbal bhai. Thank you. Okay, so আসলে ইকবাল ভাইয়ের অন্তরে যে বাংলাদেশ সব সময় ছিল, সেটি আমরা দেখি যে তিনি কিন্তু আবার বাংলাদেশে তার সমস্ত কিছু ঠিক করলেন, একটা ব্যাংক করলেন, এনআরবি ব্যাংক। আমাদের বিভ্রান্তি আছে, 3টি এনআরবি ব্যাংক আছে, তো ইকবাল ভাই করলেন এনআরবি ব্যাংক, আরেকটা আছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক, আরেকটা আছে এনআরবি গ্লোবাল। সো ইকবাল ভাই সিম্পল বাট বিউটিফুল। এনআরবি ব্যাংকের তিনি প্রধান উদ্যোক্তা, তিনি এটির চেয়ারম্যান ছিলেন কয়েকবার, স্পন্সর ডাইরেক্টর তো আছেই। তো যে বাংলাদেশ তার অন্তরে এতটা, সেই বাংলাদেশের বন্দনা আমরা এখন একটু ইসমাইলের কণ্ঠে শুনবো। ইসমাইলের সর্বসাম্প্রতিক একটি গান আমরা ইসমাইলকে বলবো, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। হ্যাঁ রানা ভাই, এই গানটি হচ্ছে, আমি তো একটু বেসুরো, কিন্তু আপনারা আমি আমার মতো করে খালি গলায় গেয়ে যাই। ইকবাল ভাইয়ের কৃতিত্বের কথা শুনে, ইকবাল ভাইয়ের কৃতিত্বের কথা শুনে মুগ্ধ হলাম, আমি অনুপ্রাণিত হলাম। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আজকে ইকবাল ভাইকে পেয়েছি এবং তার ওবিই সম্পর্কে আমিও জানতে চাইতাম, কিন্তু তার আগেই আপনি ব্রিফ করেছেন যে ওবিই কি, কেন, কিভাবে। এটি আমাদের গর্বের বিষয়। যাই হোক, আমি গুড, আমরা খুব ধন্য। আমি প্রতুল মুখোপাধ্যায়ের বাংলার গান গাই, বাংলায় গান গাই, কথা এবং তার কথা এবং সুরে, এটা আমি খালি গলায় একটু গাই, গেয়ে আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত
তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ ধন্যবাদ খন্দকার ইসমাইল। ধন্যবাদ। অপূর্ব এটা হচ্ছে হয়েছে। আমরা বাংলাদেশে আছি, আমরা যেই দেশে থাকি না কেন, যার যেই দেশে জন্ম সেই তার দেশকে ভালোবাসতে হবে। এবং আজকে ইকবালের কৃতিত্বের কথা শুনেও বাংলা ভাষায় আমরা কথা বলি। বাংলাদেশে আমাদের জন্ম, আমরা বাংলাদেশকে ভালোবাসি। যার আমেরিকায় জন্ম তিনি আমেরিকাকে ভালোবাসবেন, যার ব্রাজিলে জন্ম তিনি ব্রাজিলকে ভালোবাসবেন। আমরা বাংলাদেশ আমার যেরকমই হোক, আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশ নিয়ে গর্ব করি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার ইকবালের কাছে যাই, ইকবাল ভাইয়ের কাছে যাবো। জি ইকবাল ভাই, আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছিলাম, আমার একটা ফিলিং, আবেগ আপনাদের সাথে শেয়ার করব, ইসমাইল ভাই, পলাশ ভাই এবং আপনার যারা শুনতেছেন সবাইকে। দুঃখের বিষয় হলো, আমি এখানে আসার পরে, এদেশে আসার পরে কিন্তু বাংলার মানে আমরা কয়েকজন বন্ধু মিলে অনেক চর্চা করেছি। পলাশ ভাই এই যাদের নাম বললেন এরাও কিন্তু আমার অনেক পুরানো বন্ধু। তবে আমি আজকালকে দেখি শুধু প্রবাসে না, আমেরিকা, ইংল্যান্ড বা ইউরোপে অনেক বাঙালি ফ্যামিলি ছেলে মেয়েদেরকে দেখে বাংলা বলতে পারে, এটা একটা দুঃখজনক। শুধু তাই নয়, আমি দেখি ঢাকা শহরেও অনেক ছেলে মেয়েরা আছে যারা বাংলা পড়তে পারে না। আমি আমার অনেক পরিচিত হাইলি কোয়ালিফাইড বলে, আঙ্কেল আমি তো বাংলায় তো পড়তে পারি না, আপনার কাছে ট্রান্সলেটেড কপিজ আছে? আচ্ছা, আরেকটা দুঃখের ব্যাপার আমি বলি, আমার একটা গল্প আমাকে না বললেই হয় না। আমি একবার দিল্লিতে যাব, তখন আই হ্যাড এ সিআইপি, আই এম টকিং ব্যাক 9 years ago। তখন আমার সঙ্গে একজন ব্রিটিশ, আপনার অক্সফোর্ডের গ্রাজুয়েট, মাস্টার্সের ফার্স্ট ক্লাস, এবং হি ইজ ওয়ান অফ দ্য ব্যাংকার। তো তাকে নিয়ে যাচ্ছি, তার নাম দেওয়া আছে। তো সে যখন গেল, ওরা জিজ্ঞেস করলো তোমার নামটা কি। তার যখন নাম সে বলে, তোরা বুঝতে পারে না, লিস্ট দিল যে এই লিস্টটা নাও, নিয়ে দেখো তোমার নামটা কোথায় আছে। হি কেম ব্যাক টু মি এন্ড সেড, ইকবাল ভাই উড ইউ কাম আউট? আমি বললাম কেন? বলে যে আমার ওই নাম দেখতে পাচ্ছি না, জাস্ট বিকজ হি ক্যানট রিড বেঙ্গলি। সো হোয়াট এ শেম দিস ইজ। এটা আপনাদের মাধ্যমে আমি শুধু বলবো যে আপনি যেখানেই থাকেন না কেন, আপনার যদি বাঙালি হয়ে থাকেন আর বাংলা ভাষা না বুঝেন, তার চাইতে আর দুঃখের কিছু নাই। All my children they can read and write, they can sing, they can play music by harmonium. Even I have 2 granddaughters, they also we are teaching them. So আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে শুধু ইংলিশ মিডিয়াম পড়লে হবে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ ইনস্ট্রুমেন্ট, এভরিবডি নিড টু লার্ন অফ কোর্স, বাট আপনার মাতৃভাষা, আপনার বাংলা ভাষা হলো বাংলা। এইটা আমার মনে, প্রবাসে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, এইটার থেকে বাইরে হয়ে আসলে কিন্তু nobody will respect you in one day. এইটাই। প্রিয় শ্রদ্ধেয় বন্ধুরা, আপনারা যে যেখানে বসে সৈয়দ রানা মুস্তফী শোর এই পর্বটি দেখছেন, আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের সঙ্গে আজকে আমাদের সম্মানিত অতিথি হিসেবে আছেন ইকবাল আহমেদ ওবিই, অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, সি মার্ক গ্রুপ বা ইকবাল ব্রাদার্স এর প্রাণ পুরুষ। তিনি ম্যানচেস্টার থেকে শুরু করে সিলেট, কক্সবাজার, সারা বাংলা এবং ইউরোপের দেশে দেশে তার কৃতিত্বের স্বাক্ষর তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি বাংলাদেশকে গর্বের একটি জায়গায় নিয়ে গেছেন এবং আমরা যে গোল্ড বা ডায়মন্ড বলি, যেটাকে আমাদের কাঁচা সোনা, চিংড়ি, এই ব্র্যান্ডটিকে ওয়ার্ল্ড ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ইকবাল আহমেদ ওবি ইজ দি হিরো। He is the hero, he is the hero, he is the legend, he is the pioneer.
সো হ্যাটস অফ টু হিম ওয়ান্স এগেইন। আমরা আবার তার কথা শুনবো। ইকবাল ভাই, আমার এবারকার একটু জানতে ইচ্ছে করে যে আপনি অল্প একটু বলেছেন যে কেমন সংগ্রাম মুখর ছিল আপনার শুরুটা। তো আপনি ৭১-এর অক্টোবর মাসে ইউকেতে পা রাখলেন। কবে প্রথম মনে হলো যে পায়ের নিচে একটু বেশ শক্তপোক্ত হয়েছে মাটি, এবং সেই পথটা কেমন ছিল? না ভাই, আমি তো গ্রামের ছেলে, আমার জন্ম হয়েছে কিন্তু গ্রামে। গ্রাম একবারে পাড়াগানা, মানে আমাদের রাজপথ সিলেট ঢাকা রোড থেকে 1.5 কিলোমিটার সেওয়ে, It's not that far. তারপরে কমিউনিকেশন ছিল, আমরা নদীর পারে বাড়ি, নৌকা দিয়ে আমরা যাতায়াত করতাম এবং গাড়ি দিয়েও যাতায়াত করতাম। 1 কিলোমিটার হাঁটলেই আপনি একটা বেবি ট্যাক্সি বা একটা বাসে উঠতে পারতেন। তখন তো টাউন বাস, শহরের বাস ছিল, তাহলে সেই সময়কার জন্য একটা প্রিভিলেজ ছিল, এবং আমাদের যে এটা গর্বিত জীবন ছিল তখন আমাদের, মানে পরিপূর্ণ একটা লাইফ ছিল গ্রামের, যেটা আমি এখনো এই অল্প সময়ে বলতে পারবো না। বলেন আপনি আজকে আপনার এক্সটেন্ডেড ভার্সন। আমি যখন হাই স্কুলে গেলাম তখন আই হ্যাভ স্টার্টেড মাই প্রাইমারি স্কুল এট আর্লি স্টেজ। হাই স্কুলে যখন গেলাম তখন ক্লাস 7-8 উঠার পর থেকে কিন্তু আমার মনের মধ্যে এটা ঢুকছে যে আমি একজন ব্যবসায়ী হব। তখন কিন্তু রোল মডেল বলে কিছু ছিল না। আশেপাশে আত্মীয়স্বজনের মধ্যে জমিদারি ছিল, কাপড়ের দোকান ছিল, ভুসিমালের দোকান ছিল, তারপর আপনার সমিলের ব্যবসা ছিল। পাকিস্তানের আমলের তার চাইতে বেশি তো আপনি আশাও করতে পারেন নাই তখন। তো ওইগুলা দেখে মনে হলো যে দিস ইজ দ্য জব আই ওয়ান্ট টু ডু। হ্যাঁ, কিন্তু আমার ফ্যামিলির মধ্যে এরকম ব্যবসায়ী ছিলেন না, সিভিল সার্ভিসে ছিলেন, মিলিটারি বা পুলিশ এরকম, কিন্তু ওই ধরনের কেউ ছিলেন না। তারপরে যখন আমি লন্ডন আসলাম, লন্ডন যাওয়ার এটা হলো আমার আরেকটা সৌভাগ্য হতো। আমি মুক্তিবাহিনীতে গেলে হয়তো আমি বিলাতে আসতে পারতাম। আমি প্রথমেই বলছি যে কয়েক ঘন্টার ব্যবধানে আমি রোড ক্রস করতে পারিনি। যখন সিলেটের শেরপুরে যখন মিলিটারি আসলো, আইসা আমাদেরকে আক্রমণ করা শুরু করলো, তখন আমরা চেষ্টা করছিলাম রাজপথটা পাড়ি দিয়ে উপরে গিয়ে ওইখান থেকে আমরা যাব, কিন্তু ওই কয়েক ঘন্টা আম্মার সাথে দাদির সাথে কাপড় নিয়ে টানাটানি, ও যেতে দেবে না আমি চলে যাব, ওইগুলা নিয়ে 4-5 ঘন্টা হলো আমি আর রোড ক্রস করতে পারলাম। তারপরে তো সংগ্রাম 7 মাস আমি দেখেছি, আমার চোখে পাক বাহিনী গুলি করতে দেখেছি, পিস কমিটিতে শান্তি বাহিনী গঠন করা দেখেছি, পিস কমিটিতে এসে গুলি করতে আমার স্কুলে প্রায় 77 জন হিন্দুকে মেরেছে। ওইখানে আমার দাদা ছিল, দাদার কাজিনটা ছিল। আর আগে আমি কি বলবো, আগে গ্রামে বড় বড় লোক কিন্তু গ্রামে থাকতো, শহরে থাকতো না, শহরে থাকতোই না, গ্রামে থাকতো, এবং শহরে চাকরি করতো, গ্রামে চলে আসতো। আমরা দেখেছি এই লোকগুলা। তারপরে আমি বিভিন্ন চেক পয়েন্ট দিয়ে আমি ক্রস করছি, মিলিটারিরা আমাকে কলমা পড়তে বলছে, টুপি পড়তে হয়েছে, টুপি পকেটে থাকে, এগুলা অনেক কাহিনী আছে। তারপরে আমি যখন পাড়ি দিলাম, আমার দাদি কিন্তু একজন মাতব্বর টাইপের ছিলেন, এবং she thought that we are not safe in বাংলাদেশ। কিন্তু আমরা তো জানতাম না 16ই ডিসেম্বর আমাদের এইরকম একটা মিরাকেল হবে। কিন্তু উনি তো সবাই ভাবছে যে এই যুদ্ধ তো প্রলং করবে, এই যে মিলিটারি আর এই যে অস্ত্র আর আমাদের এই যে লঙ্গি পড়া, গামছা পড়া মুক্তি বাহিনী, ওগুলো দেখলে তো আমরা বিশ্বাস করতে পারতাম না। আমরা ভাবতাম যে ভিয়েতনামের মতো এটা কন্টিনিউ শুরু হবে। তো আমরা, আমার 2 ভাই 1 বোন, আমার মা, আমার দাদি, তখন তো সহজ ছিল সবকিছু। আমরা মিডল ইস্ট হয়ে করাচিতে গেলাম, করাচি থেকে দামাস্কো থেকে লন্ডন হিথ্রো, তারপরে আমরা এখানে চলে আসলাম। তো এইটা ছিল, কিন্তু ওই যে ক্লাস 8 থেকে যে স্বপ্ন ছিল যে আমি একদিন ব্যবসায়ী হব, আমার প্রতিদ্বন্দ্বিতা যে আমার এই রিলেটিভের এগুলো আছে, আমার নানার বাড়ি 4টা গুড়া আছে, আমার 8টা গুড়া হবে, ওই ওনাদের গাড়ি হবে, আমার গাড়ি হবে, ওনার মোটরসাইকেল আছে, আমার, মানে এই যে একটা প্রতিদ্বন্দ্বিতা তখন ক্লাস 8 থেকে, এখনো আমার মনে আছে। ওইখান থেকে কিন্তু মনের মধ্যে ওই যে স্বপ্ন দেখা, টু লুক, এবং ছোট্ট স্বপ্ন না, আমার কিন্তু সবসময় আমার বড় স্বপ্ন আমি দেখেছি আমার। এবং আরেকটা বলি রানা ভাই, পলাশ ভাই, ইসমাইল ভাই, আমি লন্ডন আসার পরে আমি ওই ধরনের বই পড়া শুরু করলাম। মানে ইংরেজিতে, বাংলাতে উপন্যাস পড়ছি, কিন্তু ইংরেজিতে উপন্যাস পড়ি নাই। ইংরেজিতে বলছি ম্যানেজমেন্টের বই, হাউ টু বিকাম এ বেস্ট নেগোসিয়েটর, হাউ ইউ ক্যান বিকাম এ বেস্ট লিডার ইন দ্য বিজনেস কমিউনিটি। এবং তারপরে আমি বিভিন্ন ইয়েতে যেতাম,
ব্রিটিশ যেখানে বিজনেস লিঙ্কের মাধ্যমে যে এই সেমিনার গুলা হয়তো ওইগুলা যেতাম। আমি যাওয়ার পরে আমি দেখলাম যে তারপরে একটা গল্প মাঝখান থেকে বলে দিই। আই ওয়াজ এ মেম্বার অর ডাইরেক্টর অফ দ্য কম্পিটিটিভনেস কাউন্সিল ফর এ ব্রিটিশ গভর্নমেন্ট। ওইখানে আলোচনা হচ্ছিল যে ব্রিটিশ কমিউনিটি or British upper class thinks doing business is not a good profession. কিন্তু আমি তখন ওদেরকে বলছিলাম যে look, whatever I have read in my life regarding the business to become a business leader, Japanese এবং আমেরিকানরা তারা বলে যে doing business is the best profession here. তো আমি দুইটার সাথে মিলাইলাম, দেখলাম যে বাংলাদেশেও কিন্তু ওই আমলে, পাকিস্তান আমলে বা আর্লি বাংলাদেশ টাইমে এবং ব্রিটিশে এরা দুইটাই ডুইং বিজনেস ওয়াজন্ট এ গুড প্রফেশন। কিন্তু আমি সবসময় মনে করতাম যে ডুইং বিজনেস ইজ দ্য বেস্ট প্রফেশন এবং প্রেস্টিজিয়াস প্রফেশন। যাই হোক, আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, আমি যখন এই ব্র্যান্ডিং এ গেলাম, ব্র্যান্ডিং এ যাওয়ার পরে আমি প্রোডাকশন করলাম এবং মার্কেটিং শুরু করলাম, এবং তখন প্রথমে ইসি ছিল, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, তারপরে এটা ইউরোপিয়ান ইউনিয়ন হলো। ইউরোপিয়ান ইউনিয়ন যখন হলো, আমরা 16টা দেশ এক দেশ হয়ে গেলাম, তখন আর বর্ডার ছিল না, আমাদের জন্য এক্সপোর্ট করা সহজ হয়ে গেল। কিন্তু ফ্রেঞ্চ ইটালিয়ানরা তখন এত রেসিস্ট ছিল, আই এম টকিং ব্যাক ইন 89, 90, 91, তারা বিশ্বাস করতে পারতো না যে বিং এন এশিয়ান, তখন বলতে উই ডোন্ট বিলিভ ইউ। আপনি যখন তাদের সাথে ডিনারে বসবেন, তারা ড্রিঙ্কিং খাওয়ার পরে তারা বলে যে উই ডোন্ট বিলিভ ইউ হ্যাভ ফ্যাক্টরি ইন ম্যানচেস্টার, ইটস ইম্পসিবল, ইউ আর এ বাঞ্চ অফ ব্রোকার, ইউ ইম্পোর্ট প্রোডাক্ট ফ্রম ইন্ডিয়া wherever and you pack here and you sell it. তখন আমাদের খুব কষ্ট হইতো। একবার আমার ভাইকে অপমান করলো যে নো ইউ আর এ ব্রোকার, ইউ জাস্ট আর এ ট্রেডার। তখন আমি বললাম যে দেখো, ওদেরকে তুমি এক কাজ করো, এই বিজনেস ক্লাসে রিটার্ন টিকেট দিয়ে দাও আর বলো যে আমি এখানে সব এক্সপেন্স বিয়ার করবো, আইসা দেখে যা। যাই হোক, আমি একটা সুযোগে, আমার বইয়ের মধ্যে লেখা আছে, একটা সুযোগে একটা সেমিনারে গেছিলাম লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। তখন এখনো উনি প্রফেসর, লর্ড দেশাই, আপনারা নিশ্চয়ই নাম শুনছেন, লর্ড দেশাইয়ের নাম জানি। হ্যাঁ, ওনার নামটা আমার বইয়ের মধ্যে উল্লেখ করা আছে এবং উনি আমার বইটা লঞ্চ করেন। তো আমি, দে আর অল ইন্ডিয়ান এন্ড আদার কমিউনিটিস, আই ওয়াজ অনলি বাংলাদেশি। তো লর্ড দেশাই ওয়াজ টকিং অ্যাবাউট ব্র্যান্ডিং, যে টু সেফগার্ড ইউর প্রোডাক্ট ইউ শুড হ্যাভ your own branding. So I raised my hand. So you ask, keep raising my hand. So he says, you are, I say, my name is Iqbal Ahmed, I am from Iqbal Brothers. He said, okay, put your hand down, you have raised your hand few times, but I will talk to you later. So তারপরে আমি ওনাকে লাস্টে উনি বললেন, okay, tell me what is your concern. My concern is, আমি যখন মাল এক্সপোর্ট করি ইউরোপে, ফ্রান্স, আপনার মার্সে, নিস অথবা মিলান, ইটালি, বলে যে they don't trust me and I become a victim of racism. বলে যে তুমি এটা তোমার মাল খাওয়া যাবে না, এগুলো আছে। So his answer was, he says, Iqbal, first of all, you go and change the name of your company Iqbal Brothers. Why? Well, that represent you are an Asian. And the second thing, you don't go and sell to these French people. That again represent you are an Asian because you look like an Asian. তুমি এমন ব্র্যান্ড করবা, কোম্পানির এমন নাম দিবা যাতে স্যার বুঝতে না পারে যে দিস ইজ এশিয়ান, and send the white man to sell your product. That's you solve your problem. মানে এটা সামান্য জিনিস না, কিন্তু এটা অনেক বড় জিনিস। And from that day I came back, changed all the name, I become Iqbal Brothers, একটা ডিভিশন করলাম, সিমাক, সি ফুড মার্কেটিং ইন্টারন্যাশনাল পিএলসি। কেউ বলে এলএলসি লেখো না, আমি না, পাবলিক লিমিটেড কোম্পানি, একসাথে প্রথম থেকেই শুরু করে দিই। তারপরে আমি আবার দেন আই হ্যাভ অ্যাপয়েন্টেড, এন্ড ঘটনাটা আমি একটা বলি, হাস্যকর ঘটনা। আমি একবার আমার ম্যানেজারকে নিয়ে গেলাম, সিনিয়র ম্যানেজার, বললাম তুমি চলো বাংলাদেশে আমার ফ্যাক্টরি দেখবা, দেখাই আসি। সোনারগাঁও হোটেলে বিশাল বড় সেমিনার, আমাদের এই বাংলাদেশ ফ্রোজেন ফুড ফেডারেশনের একটা আয়োজন। ওই সাদা লোকটা গেছে গিয়ে কার সাথে কথা বলতেছে, এবং there were some of the big leaders in my table. We were having lunch or dinner. কয়েকজন উঠে গেল, বললো যে I have seen there is
there is an importer, বিদেশ থেকে একজন সাদা মানুষ একটা কার্ড দিয়ে আসে, তো গেছে, যাওয়ার পরে কার্ডটা দিচ্ছে, ওর কার্ড নিচে নিয়ে আইসা হাসতেছে, বলে আরে এই তো তোমার ম্যানেজার দেখি। তো আমি বললাম, মিয়া তুমি আমার সাথে বসছো আর গেছো আমার ম্যানেজারকে তোমার ইন্ট্রোডাকশন করতে। তো আমাদেরও কিছু কালচার আছে এরকম, যে আমরা সাদা মানুষ দেখলে আমরা we feel he is more privileged to talk to him. তো এটা আমি একটা বলার কারণ হলো যে যারা দেখতেছে, আমি অনুরোধ করব যে আপনি গার্মেন্টস করেন আর সাইকেল ম্যানুফ্যাকচার করেন আর আপনি হেলথ এন্ড সেফটি প্রোডাক্ট, you should have a small label under your name and not a typical name. Name has to be an international so that nobody knows where it come from. না, এটা আমার বলার ছিল যে আমি আপনাদের মাধ্যমে এটা বলবো। এটা আমার গ্রেট টিপ, ইটস এ গ্রেট বিজনেস টিপ। employ a native American, French or British to sell your product and make a name which will represent an international aura in their minds that this company is a kind of an international one, right? Yes, of course. Okay, so it's a great tip for the business community to come up. আমরা এখন একটু পলাশের কথা শুনবো। পলাশ, ইকবাল ভাইকে শুনলেন এতক্ষণ, আপনিও বলেছেন কিছুটা, আবার একটু বলেন। হ্যাঁ, আমরা আসলে ইকবাল ভাইকেই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, যে দর্শক না, আমরাও শ্রোতায় পরিণত হয়েছি। আসলে আমার কাছে মনে হয় যে ব্যবসাটা একটা খুব বিশেষায়িত ক্ষেত্র। এটা ইকবাল ভাই যেভাবে প্রস্তুতি নিয়েছে সেটা কিন্তু হচ্ছে যে ব্যাপক, মানে এটা দূর থেকে মানে মনে হতে পারে যে একটা ব্যবসা, একটা এটা অনুসরণ করা যাবে, অনুকরণ, কিন্তু আসলে খুব কঠিন। আমি বরঞ্চ ইকবাল ভাইয়ের কাছে কয়েকটা বিষয় জানতে চাইবো, যে এই ব্যবসার বিষয়টা কি শুধু চেষ্টা দিয়ে হয়, না ভিতরে একটা রক্তে থাকতে হয়? এটা একটু আমার জানার ব্যাপার আছে, যে এটা কি শুধু চেষ্টা সাপেক্ষ, না এটা একটা মানুষের একটা প্রকৃত ব্যবসায়ী সত্তাটা, জেনেটিক এলিমেন্ট বা জেনেটিক ফ্যাক্টর কাজ করে কিনা? হ্যাঁ, একটা স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক একটা প্রবণতা, ওইটা আমি বুঝিয়েছি। রানা ভাইয়ের সাথে এই ব্যাপারে আমাদের প্রায় কথা হয়, যে আমি নিজে আর কি, আমার কাছে মনে হয় যে ব্যবসাটা শুধু চেষ্টা যদি হয়তো সবাই এটা করতে পারতো, এটা রিয়েলি একটা ইয়ের ব্যাপার, যে একটা একান্ত একটা বৈশিষ্ট্যের ব্যাপার। কিন্তু এটা ইকবাল ভাইয়ের কাছে জানতে চাইবো, যে ওনার ধারণাটা এবং অভিজ্ঞতা থেকে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে মানে উনি সাবজেক্ট চেঞ্জ করেছেন কিনা, মানে আমরা ফিশের ব্যাপারটা আমাদের জানা আছে, যে এটা আপনার খুবই দখল আছে, আত্মবিশ্বাস আছে, এবং এটাতে আপনার সর্বোচ্চ বিকাশ হয়েছে পৃথিবীতে। মানে একটা ব্যবসায়ীর যতটুকু বিকশিত হওয়া সম্ভব ফিশের ক্ষেত্রে আপনার কিন্তু সেটা হয়েছে। সেটা হওয়ার পর আপনি কি সেটাতেই আবর্তিত আছেন, না আপনি অন্যান্য ক্ষেত্র বিষয় পরিবর্তন করেছেন? এই দুইটা বিষয় আপাতত একটু জানতে চাই। অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। আচ্ছা পলাশ ভাই, থ্যাংক ইউ। দুইটাই আমার জন্য খুব সহজ, তবে প্রথমে একটা ওই যে সাবজেক্টটা চেঞ্জের ব্যাপারে আমি প্রথম বলি। এইটা একটা হাস্যকর গল্প বলবো। এরশাদ সাহেবের আমলে তখন মাঝামাঝি সময়, উনি তখন খুব ডেভেলপমেন্টের দিয়ে খুব উনি ওই যে আপনার গ্রাম সরকার গঠন করেন আমার মনে আছে। তারপর ইনফ্রাস্ট্রাকচার আমরা প্রথম দেখি, এয়ারপোর্ট রোডে লাইট লাগাইলেন, সোডিয়াম লাইট, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তখন আমার কয়েকজন আমার ক্লাসমেট, পুরানো ক্লাসমেট, তারা বললো যে এই আমরা তো এরশাদ সাহেবের দল করি, চলো। তখন একজন মন্ত্রীর কাছে আমাকে নিয়ে গেলো, নাম বলবো না, ওনার কাছ থেকে তারপরে এরশাদ সাহেব আমাকে তারা একটা রোল মডেল বানায়, যে আমরা মাছের চাষ করবো। ইকবালকে নিয়ে আসছি, আমাকে 160 বিঘা জমি বরাদ্দ করা হলো, অফিসিয়ালি না, এমনি দেওয়া হলো যে এখান থেকে 160 বিঘা নিয়ে নেও কোম্পানিগঞ্জে, যেটা আমাদের সিলেট থেকে কোম্পানিগঞ্জের একটা রাস্তা, হুমায়ুন রশিদ সাহেব এটাকে উন্নয়ন করছেন, এর আগের গল্প বলতেছি। আমি ওইটার নাম দিলাম ন্যাশনাল ফিশ কালচারিং দিয়া, আর ওরা বললো যে তোমার বাসায় অ্যাড্রেস দিয়ে দিই। আমরা ঠিক আছে, আমার 3 তলা বাড়ি, আমার ফ্যামিলি থাকি, আমরা গেলে উপরে থাকি, নিচে আমার আব্বা আম্মা থাকেন। তো আমি একটা বোর্ড টাঙাই, তো বোর্ড টাঙানোর সময় আমার বন্ধু বান্ধবকে বোর্ড টাঙাই, একটা বোর্ড
একটা বোর্ড তো লাগে, নাহলে কোম্পানি রেজিস্টার করতে হবে, এই করতে হবে। আমার আম্মা এসে বাইরে পড়লেন, পরে বলে, হে এটা কি লাগাচ্ছ, কি নিলা, কি মাছের ব্যবসা কি কেন? তখন আমার আম্মা বললেন, দেখো তোমার হাই স্কুল 2টা বোন এখনো পড়তেছে, আর তুমি যদি মাছটা সেখানে লাগাও, সিলেটে তোমার বোনদের বিয়ে হবে না, আমরা মাছের ব্যবসায়ী না। সুতরাং আমি ওই বোর্ডটা লাগাইতে পারি নাই। তারপরে আমাকে বুঝাইলাম, ওই মাছের ব্যবসা তো আমরা তো হাত দিয়ে মাছ ধরি না, আর মাছের ব্যবসা ওইটা না। সুতরাং আমি এই সাবজেক্ট চেঞ্জ করার প্রশ্ন আমার মাথায় আসে নাই। সুতরাং আমি একটা সাবজেক্টই ডেভেলপ করছি। আমি চাইলে গার্মেন্ট করতে পারতাম, টেক্সটাইল করতে পারতাম, পাওয়ার ইন্ডাস্ট্রি করতে পারতাম। আমি এখনো এই চিংড়ি মাছের ইয়েতে আমি আছি। এখন আমার সেদিন আমি অনেক যোগাযোগ করছি আমাদের বেনামি একটা চিংড়ি উৎপাদনের জন্য। এটা ইনশাল্লাহ আমরা লাইসেন্স পেয়ে যেছি। এটা হলে দেখবেন আমাদের বাংলাদেশে ইকবাল ভাই কোথায়? এই চিংড়ি মাছের নামটা হলো বেনামি চিংড়ি, হোয়াইট চিংড়ি, যেটা ইকুয়েডর থেকে ব্রিড আসে। এটা তাদের আমার মনে হয় ভিয়েতনামের এক্সপোর্ট $5 বিলিয়ন এন্ড অ্যাবাভ। ইন্ডিয়াও কিন্তু কাছাকাছি চলে গেছে। আমাদের দেশে লাইসেন্স পাইতে গত 5 বছর লাগলো, লাইসেন্স আমরা পেয়ে গেছি। এখন আমরা এটাতে কালচারে যাব। এখন দেখবেন আপনার এক্সপোর্ট করবেন কোথায়? ওয়ার্ল্ডের অল জায়গায়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সব জায়গায় হিউজ, মানে আরেকটা বড় কমোডিটিস হবে ইনশাআল্লাহ। আমরা এটা পেয়ে গেছি। কিন্তু আপনি যে একেবারে চেঞ্জ করেননি তা না, আপনি ব্যাংকিং এ এসেছেন কিন্তু ইকবাল ভাই। না, ব্যাংকিং এ আসার একমাত্র কারণ ছিল আমাদের ফাইন্যান্স মিনিস্টার সাহেব আমাকে বলছিলেন যে, দেখো ইকবাল, তুমি যদি এনআরবি ব্যাংক নামে একটা ব্যাংক করো, তাইলে এটার মাধ্যমে বিভিন্ন ধরনের ইনভেস্টররা আসবে, ওদেরকে দেশে বিদেশিরা আসবে, ওদের নতুন প্রজন্মরা আসবে। এটা ইট উইল বিল্ড এ ব্রিজ বিটুইন দ্য ডায়াসপোরা এন্ড বাংলাদেশ। দিস ইজ এ ব্রেন চাইল্ড অফ আমাদের আবুল মুহিত স্যার। সুতরাং এটা উনি বলছেন, আমি করছি, এবং আমার সঙ্গে অনেক ইয়েরা ছিল। যাই হোক, আচ্ছা, আপনি আরেকটা কি বলছিলেন? সরি, আমি পলাশ আরেকটা বলেছেন, পলাশ, যে এটা বিজনেস বিষয়টি, এটা কি এক ধরনের জেনেটিক ফ্যাক্টর কাজ করে কিনা? না, আমরা যদি দেখি আমাদের আশেপাশে, আমাদের বাংলাদেশে কিন্তু এখনো কিন্তু ওই কর্পোরেট কালচার এখনো পুরোপুরি আসে নাই। আসা শুরু করছে এখনো কিন্তু ফাদার টু এ সান। বাট আপনি ইফ ইউ লুক এট the maximum business father to a son it does successful হয় না। কেন? কারণটা কি? এটা জেনেটিক না? নিশ্চয়ই এটা জেনেটিক না। আমিও এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো এটা জেনেটিক না। এটা হলো ইন্ডিভিজুয়াল, মানে কি বলবো, যে পারসন হু ইজ অ্যাম্বিশিয়াস টু বিকাম এন এন্টারপ্রেনার, টু বিকাম, এটা তার উপর নির্ভর করে, এবং ইটস হার্ড ওয়ার্ক এন্ড অল ইজ ইনোভেশন আইডিয়া, এবং তার ব্যক্তিগত ইন্সপিরেশন থাকতে হবে, ভিতরের মধ্যে থাকতে হবে। না, এটাই কিন্তু আসলে ইকবাল ভাই মিন করা হয়েছে। জেনেটিকটা আমরা ওই অর্থে ব্যবহার করি নাই যে মানে একটা পূর্বপুরুষ থেকে আরেকজনের মধ্যে আসবে। একটা ব্যক্তির মধ্যেই এই বিশেষ প্রবণতাটা মানে সেটাই কিন্তু আলোচনা হয়েছে। জেনেটিক আমরা উত্তরাধিকার, মানে ইনস্টিংক্ট কিনা একটা পার্সনের, এটা বিজনেস ইনস্টিংক্টটা একটা পার্সনের কিনা, নাইলে আরো হাজার হাজার মানুষ আছে, তারা সাকসেসফুল হয় না কেন? কেন একজন লক্ষ্মী মিতাল আমরা পাই, কেন একজন ইকবাল আহমেদ আমরা পাই? এটার কথাই আসলে অর্থাৎ আমি ইকবাল ভাই একটু অ্যাড করব যে কারো মধ্যে এই বার্নিং সেন্সেশনটা থাকে, not a simple desire, because a simple desire makes no sense. Actually a burning sensation is required. আপনি যখন 8 এ পড়ছেন তখন হচ্ছে যে আপনি ক্লাস 8 থেকেই আপনি কিন্তু তৈরি করছেন নিজেকে। হ্যাঁ, yes করছেন। so that's what he meant actually. Please answer that. আমিও রানা ভাই 2টা एग्जांपल দেই। কুমিল্লায় আমার যে ফ্রেন্ডটা স্কুলে আমার সাথে পড়তো, ওর স্কুলে থাকতেই ওর একটা বিজনেস টেন্ডেন্সি ছিল, এবং আমি প্রবাস জীবন থেকে পাট চুকিয়ে কুমিল্লা এসে দেখি যে সবচাইতে বড় যে চমৎকার নির্মাণ প্রকল্পটা সে করেছে। তখন আমি রিলেট করলাম যে সে তো আসলে স্কুল জীবনেই তার ওই প্রবণতাটা ছিল। এবং আমাদের জাহাঙ্গীর বলে আরেকটা বন্ধু আছে বাংলাদেশে, এখন গার্মেন্টস এর জায়ান্ট। ও কিন্তু আপনার যখন মানে কমার্সে পড়াশোনা করতো,
চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পড়াশোনা করেছে, হিসাব নিকাশে অনেক আগেই পাকা ছিল এবং চমৎকার কার্ড খেলতে পারতো, 52 কার্ডের হিসাব রাখতে পারতো, এবং সে সবচেয়ে চমৎকার বিজনেসম্যান এবং গার্মেন্ট জায়ান্ট বাংলাদেশে। আবার ইকবাল ভাইকে বলতে দিন। এবং আমি আবার আমাকে বলি যে আমি হচ্ছে যে নন বিজনেস ক্যারেক্টার, এবং এই কারণে আমি ট্রাইও করি না, মানে আমি হচ্ছে আরো সেফ যে আমি ট্রাইও করি না, কারণ আমি নন বিজনেস। তো আপনার কাছে ওইটাই জানতে চাচ্ছি যে একটা ব্যক্তির মধ্যে এই প্রবণতাটা মানে তীব্রভাবে থাকতে হয় কিনা। জি, এটা ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এটা একটা ব্যক্তির মধ্যেই থাকতে হয় এবং দ্যাট হ্যাজ টু বি অ্যান এক্সট্রাঅর্ডিনারি। আপনি কি চাইবেন এবং সেইটা 10 টাইমস বেশি আপনাকে আকাঙ্ক্ষিত হইতে হবে। আপনি যদি যে আমার এটা নিলেই আমি সন্তুষ্ট, তাইলে আপনি ইউ ক্যানট বিকাম এ এন্টারপ্রেনার অর বিজনেস লিডার। আপনাকে ইউ নিড 10 টাইমস, তারপরের কল্পনা ওইটাও কিন্তু আপনার ভিতরে তৈরি করতে হবে। একটা জিনিস আছে, আমাদের দেশে অনেক জায়গায় পিপল ডিসকারেজ দিস কাইন্ড অফ পিপল, অনেক জায়গায় ডিসকারেজ করার কারণ হলো, যেমন একটা শিক্ষিত একটা ধরেন আপনার শিক্ষিত সিভিল সার্ভিসের ফ্যামিলির মধ্যে যদি একজন বলে আমি ব্যবসা করবো, তারে কিন্তু সবাই বলবে না দিস ইজ রং, তোমাকে এটা আই এম নট ক্রিটিসাইজিং এনি সিভিল সার্ভিসের পিপল বা হয়তো, বাট হয়তো আপনি যদি একটা মিলিটারি ফ্যামিলির মধ্যে গিয়া বলেন আমি ব্যবসা করবো, মিলিটারিরা হয়তো বলতে পারবে যে না গো ফর ইট, ইউনো, এটা একটা সাহসের ব্যাপার। তারপরে একটা গ্রুমিং এরও ব্যাপার আছে। আমি যদি যখন আমি শুরু করছিলাম, I admire my father, উনি কোনোদিন আমাকে স্টপ করেন না, এবং হোয়াট এভার হি হ্যাড, শুরুতে তো আমি টাকা পাই নাই, উনি ওনার বন্ধু বান্ধবের কাছ থেকে দাঁড়াই না আমাকে টাকা দিছে। তো এইটা যদি না হয়তো আমিও পারতাম না, হয়তো আমি কয়েকবার ফেল হয়ে হয়তো আমি হতাশ হয়ে আমি হয়তো একটা জার্নালিজম বা একটা কোনো একটা এরকম একটা কাজ করা শুরু করতাম, বা হয়তো আমি একটা রেস্টুরেন্টের মালিক হইতে পারতাম, বা রেস্টুরেন্টের একটা ম্যানেজার, হোটেলের একটা ম্যানেজার। তো ওই সময় আপনাকে দেখতে হবে যে আপনার আশেপাশে যারা আছে তারা উৎসাহী করতে হবে, এবং আমাকে উৎসাহী করছেন অনেক বড় বড় লোক যারা দেখছেন। আমি যখন প্রথম এদেশে ইম্পোর্ট করি, তখন ইংল্যান্ডে যত লিডার আছেন তখন বলে, ও ইউ আর ইম্পোর্টিং ফ্রম বাংলাদেশ, ওয়াও হাউ নাইস। বাংলাদেশে যখন গেছি, বাংলাদেশে যে একটা শিক্ষিত সমাজ আমাকে দেখছে, ও ইউ এক্সপোর্ট ফ্রম বাংলাদেশ টু ইউকে, ওয়াও ইউ আর আর্নিং অল দিস ডেসপারেট ফরেন কারেন্সিজ ফর আওয়ার কান্ট্রি, ভেরি গুড ভেরি গুড। এই যে জিনিসটা, তারপরে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, এক একটা স্বীকৃতি পেয়েছি, প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণ পদক পেয়েছি, রানী এলিজাবেথের কাছ থেকে আমি কুইন্স অ্যাওয়ার্ড পেয়েছি, এইটা আরো উৎসাহী করে। কারণ আমি তো এই পরিশ্রম, এই ব্যবসা না করলে কি আমি বাকিংহাম প্যালেসে যেতে পারতাম? তখন এই জিনিসটা টিচাররা যদি দেখে যে না, কিছু ছেলেরা এরকম, কিছু মেয়েরা এরকম, তাদেরকে ওভাবে উৎসাহী করা উচিত। কেন একটা বিজনেস, বিশেষ করে বাংলাদেশে একজন এন্টারপ্রেনার এত ইম্পর্টেন্ট আমাদের দেশে, বিকজ আওয়ার কান্ট্রি ইজ ইমার্জিং পজিশন। এই ইয়াং ছেলে মেয়েরা, এদেরকে চাকরি কে দেবে? সরকার কি এত ছেলে মেয়েদেরকে চাকরি দিতে পারবে? অসম্ভব। সো এদেরকে চাকরি দেওয়ার জন্য এন্টারপ্রেনারের প্রয়োজন, বহুমুখী ফ্যাক্টরি, শু মেকিং, সাইকেল বিল্ডিং, গার্মেন্টস, আপনার সব ধরনের এগ্রিকালচার বিজনেস। এই জন্য আমার মনে হয় ইংল্যান্ডেও কিন্তু এটা ছিল আর্লি 90s-এ, আমাদের একটা অর্গানাইজেশন ছিল বিজনেস লিঙ্ক। বিজনেস লিঙ্ক ওয়াজ ক্রিয়েটেড থ্রু আপনার চেম্বার অফ কমার্স অফ অল ডিস্ট্রিক্ট, যে ট্রেন পিপল অ্যান্ড ক্রিয়েট অ্যান এন্টারপ্রেনার ইন আওয়ার কমিউনিটি অ্যান্ড হাউ ইউ ক্যান ক্রিয়েট। এটার মধ্যে আমি ছিলাম একজন অ্যাডভাইজার। বিভিন্ন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর আইসা বলতো যে ক্রিয়েট অ্যান টেক্সট বুক, ট্রেন টিচার্স ইন হাই স্কুল, send teachers to Silicon Valley. তো আমার একটা কথা ছিল তখন, ডিগ্রি যখন ছিলেন, he was a DIT minister, he was sitting next to me, he said, "Come on, go say something." So I was just a junior guy. I said, look, all these professional people are speaking. No, you say something. তখন আমি একটা কথা বলছিলাম যে my name is Iqbal Ahmed and I am from ethnic minorities, and thanks for the privilege you are giving me. I am nobody to speak front of all these people. PwC consultant, Oxford University, এখন ওরা লর্ড হয়ে গেছে, তারপরে ডিগবি জোন্স ওয়াজ মিনিস্টার, এই ধরনের লোক। তো আমি বললাম যে I think it's an opportunity if we can provide help and support and guidance to these small businesses, because I am from the small business.
I had that guidance, I had that advice, and I had that privilege. This is why I am here. আমার মনে হয় টেক্সটবুক বানাইতে দেরি হবে, আপনি সিলিকন ভ্যালিতে গিয়ে ট্রেনিং দিয়ে টিচার আইনা আবার the best way is find a talent people, find a talent young entrepreneur, give them support, give them incentive, give them advice, ask the bank to help them. These are the things which happened in early 90s. এবং তারপর থেকে দেখা গেছে they become so successful through chamber and through a business link which work all together. আমার মনে হয় talent is there, but talent কে আপনার উৎসাহিত করে হবে এবং you have to ask for the requirement. Why you want to become a businessman? Because we want you to create a job for our desperate nation. কেন এরা যাবে কোথায়? এরা চাকরি কোথায় পাবে? সবাই তো সরকারি চাকরি পাবে না, তাহলে এরা যাবে কোথায়? তাহলে এরা চলে যাবে দেশের ভালো ভালো ছাত্ররা ওদের বিদেশে চলে যায়, তাইলে ইকবাল আহমেদের মতো তো সবাই আবার they will not go back or they will not have the same opportunity to establish back in Bangladesh. Thank you so much ইকবাল ভাই। আমরা বেশ একটু কয়েকটা ডিমান্ড এসছে, পাবলিক ডিমান্ড। ইসমাইল খন্দকার, ইসমাইল আমাদের মিডিয়া ভার্সেটাইল, শোনাবেন নাকি ইসমাইল? না, আমি কিছু শোনাতে চাই না, আমি ইকবাল ভাইয়ের কথায় মুগ্ধ হচ্ছি। আর আপনার অনুষ্ঠানে বিশেষ করে স্পেশাল পার্সোনালিটিরা মাঝে মধ্যেই আসেন এবং বিগ ব্যক্তিত্ব যারা আছেন তারা আসেন। আজকে ইকবাল ভাইকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, তার সাথে পরিচয় হলাম ভার্চুয়ালি। তো যাই হোক, অনেক ইকবাল ভাই আমাদের দেশে তৈরি হতে হবে এবং ইকবাল ভাইদের এই সব কথা শুনে আমরা তরুণ প্রজন্ম উৎসাহিত হচ্ছি। এবং আমাদের মধ্যে উনি যেটা বলতে চেয়েছেন, আমার মনে হয় আমরা চাকরি করব না, চাকরি দেব। আমাদের মধ্যে যদি এই টেন্ডেন্সিটা প্রত্যেকের মধ্যে থাকে, আমরা প্রত্যেকে এক একজন উদ্যোক্তা হতে পারি। আমরা বেজোসের মতো হতে পারি, অ্যামাজনের প্রতিষ্ঠাতা, আমরা অ্যালন মাস্কের মতো হতে পারি, আমরা জ্যাক মার মতো হতে পারি। আমাদেরও প্রতিভা আছে। এখন যে ভার্চুয়াল জগৎ তৈরি হয়েছে সারা পৃথিবী, রানা ভাই যেটা বললেন গ্লোবাল ভিলেজ, এখন গ্লোবাল ভিলেজে আমরা প্রত্যেকে নিজেরা কিন্তু প্রত্যেকের সাথে আমাদের কম্পিটিশন, দেশে দেশে কম্পিটিশন। এখন ভার্চুয়ালি আমরা সবাই একে অন্যের অনেক কাছে। সো ইকবাল ভাইরা যে দৃষ্টান্ত তৈরি করেছেন, আমার মনে হয় আমাদের দেশে আরো অনেক ইকবাল ভাই প্রয়োজন এবং দেশে বিদেশে। ইকবাল ভাইয়ের একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, এত বড় মানুষ, এত বড় পার্সোনালিটি, কিন্তু তার কথার মধ্যে বিনয় আছে, দেশাত্মবোধ আছে, দেশের মানুষকে ভালোবাসেন এবং দেশের প্রতি তার শ্রদ্ধাবোধ আছে। এই জিনিসটি কিন্তু আমাকে মুগ্ধ করেছে এবং আমি শুনে এবং কোনোভাবেই মনে হয়নি যে উনি এত বড় মানুষ এবং দেশের বাইরে থাকেন, বিদেশের সাথে বিজনেস করেন, বাংলাদেশকে ভুলে গেছেন। সেটি অবশ্যই না। বাংলাদেশকে পছন্দ করেন, বাংলাদেশের মানুষকে পছন্দ করেন, বাংলাদেশে ইনভেস্ট করেছেন। এটি আমরা চাই। আমরা অনেক বড় হব, বিদেশে থেকে অনেক বড় হব, বিদেশে অনেক বড় কাজ করব, কিন্তু দেশকে ভুলে নয়। আমার অনুস্প্রতিম ইসমাইলকে একটু সহযোগিতা করি যে এই ওয়ার্ল্ড ওয়াইড যে প্যান্ডেমিক চলছে, এই অনেকটা দীর্ঘ সময় কিন্তু ইকবাল ভাই বাংলাদেশে ছিলেন। মাত্র দুবাই হয়ে তিনি কিন্তু ওনার বিজনেস হাব ম্যানচেস্টারে ফিরে গেছেন। He loves Bangladesh, his dear motherland, like anything. ওনার হৃদয়টা জুড়ে একটা he has a great love and affection for his motherland. মানে I know this person core of my heart. He's a different one. কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে, ইকবাল স্যারের কথায় মাধুর্য আছে। এই যে একটা কমেন্ট করছে, দেখতে পাচ্ছি নেহাল আহমেদ লিখছে, ব্যাংকার নেহাল আহমেদ এখন অন্য সেক্টরে কাজ করছে। ইকবাল আহমেদ, order of the British Empire, one of the most talented entrepreneur I have ever come across in my life. I wish him all the best in life, blessed with good health and prosperity. Thank you for bringing him to this show, our conversation. Oh, nice. So Nehal Ahmed, thank you for saying this. Junaid Ahmad লিখছেন, আমার স্যারের জন্য সবাই দোয়া করবেন। Of course, we do have that feeling for him, and we have got every honor and respect for Iqbal Bhai, because Iqbal Bhai is such a sweet personality, যাকে তরুণ সমাজ যদি
এখন ফলো করেন, তাহলে তার মধ্যে অনেক বিচিত্র খুব স্ট্রং ভ্যালুজ আমরা পাবো। যেমন আমি এখন যে প্রশ্নটা ইকবাল ভাইয়ের সঙ্গে কথা বলবো সেটি হচ্ছে যে অফ হিউম্যান বন্ডেজ এন্ড ফ্যামিলি বন্ডিং। হি ইজ এ গ্রেট ফ্যামিলি ম্যান। এখনো পর্যন্ত একদম ইংলিশ বেল্ট হ্যাট, জিন্স অথবা গ্যাবার্ডিন, সুন্দর কালারফুল টি শার্ট, ভাবি সহ, ফ্যামিলি সহ, আনসার্টেন ম্যানচেস্টারে যে মানে ভ্রমণ থেকে শুরু করে, he enjoys his life with his family, every bit of it. Life is a colorful event to him and he makes it more colorful. So family, এই যে বিষয়টা আমি ইকবাল ভাইকে আগেও বলেছি, এখনো বলছি যে ইকবাল ভাই, how do you manage with your endeavor, with your effort for business and also managing huge time for your family? Please. আমার একটা বাক্য আছে, আমি কিছু উদাহরণ দেব আমার ফ্যামিলি সম্বন্ধে। তবে আমি মনে করি, and this is my humble advice to everyone, love life, love your family and love your friends and make the most. This has to be a priority for everybody's life. Family বাইরে, friends and friends এর বাইরে কিছু নাই, nothing. এটা মেক দ্য মোস্ট। আমি আমার নিশ্চয়ই হয়তো আমার গিন্নি দেখতেছেন, আমি ওনাকে আপনার ইয়েটা ফরওয়ার্ড করছি, উনি শুনতেছেন। তো সে কিন্তু ফলো করে সবসময়। আমার একটা ভাগ্যবান, আমি ভাগ্য যে একটা ভালো গিন্নি পেয়েছি ফর লাস্ট অল দিস ইয়ার্স উই হ্যাভ এনজয়েড। যাই হোক, for how long you have been married, Iqbal bhai? Over 40 years. Oh my good Lord! Oh my good Lord! 40 years. You can guess my age now. So আমি বলবো যে আমি তো আজকে থেকে প্রায় 10 বছর আগে, এখনো করোনা ভাইরাসের জন্য যেতে পারিনি, আদারওয়াইজ এভরি মান্থ আই ভিজিট ফার ইস্ট, মিডল ইস্ট, বাংলাদেশ, সাউথ এশিয়ান কান্ট্রিজ, আমেরিকা। আমাদের একটা ব্রাঞ্চ, মানে প্রতি মাসে আমার যেতে হয়। বাট আই টেল ইউ, প্রাইমারি স্কুল এন্ড হাই স্কুল আমাদের এখানে কিন্তু বছরে একবার প্যারেন্টস ইভিনিং হয়। সো প্যারেন্টস আর ইনভাইটেড টু সি দ্য রেজাল্ট অফ দেয়ার চিলড্রেন। এবং আমি একটা পর্যায়ে, আমার মেয়ে বড়টা ডাক্তার এবং ছেলে মাস্টার্স এন্ড MBA ইন বিজনেস। আমার ছেলে একটা মেয়ে, দুই মেয়ে অ্যাকচুয়ালি, বড় মেয়ে ডাক্তার এবং আমার মেয়ে এবং আমার ছেলে দুইজনই দে আর লুকিং আফটার বোথ ডিভিশনস এন্ড আই উইল সে দে আর দ্য লিডার্স ইন দ্য বিজনেস। তো যাই হোক, আমি প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, বিশেষ করে হাই স্কুলে যখন তারা গেল, তখন স্কুলে ভালো একটা গ্রামার স্কুলে ঢুকাইতে আমাকে হিমশিম খেতে হচ্ছে। ভালো একটা স্কুলে ঢুকানো, তখন ইট ওয়াজ নট ইজি টাস্ক, অলদো ইউ আর পেইং এ হিউজ সাম অফ অ্যামাউন্ট অফ মানি। বাট আমি কিন্তু প্যারেন্টস ইভিনিং আমার জীবনে একটাও আমার ছেলে মেয়েদের মিস করি নাই ফর মেবি 15 years. Every parents evening I went with my wife and I was asking every question. আমার মেয়ে কোথায় বসে, does she respond in the school, does she respond, and তার রোল নাম্বার কত এবং তার রেজাল্ট দেখাও, right there. তখন কয়েকজন টিচার আমাকে বলতো, why you are so concerned, your daughter is doing fine and she is responding. আমি বললাম, দেখো আমি ক্লিয়ার, I always been brought in British community. একটা জিনিস আছে, বিলাতে কিন্তু ইংরেজদের সামনে আপনি মন খুলে যা ইচ্ছা বলতে পারেন, সে হিংসাও করবে না, সে এটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না, যেটা হয়তো বাংলাদেশে আপনি সবসময় পারবেন না। তো আমি বলতাম যে দেখো, আই এম ভেরি ইনফেরিয়র পারসন ইন টার্মস অফ ডিসক্রিমিনেশন, বিকজ আমি তোমার স্কুলে ঢুকাইতে আমার অনেক কষ্ট হয়েছে। এখন আমার মেয়ে দেখতেছি যে সব সাদার মধ্যে সে একা, সে কিভাবে রেসপন্ড করে সেটা আমাকে জানতে হবে। শি বিন বুলিড, এইটাও আমাকে জানতে হবে, বিকজ আই এম এ ফ্রম মাইনরিটি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমার এত টাকা দেওয়ার বিনিময়ে যদি আমার সেই রেজাল্ট না পাই, তাইলে তো আমি রিগ্রেট করবো এবং আমার মেয়ে একদিন বলবে যে আমার বাবা সেই ধরনের নেয় নাই, খোঁজ নেয় নাই। তো আমার মেয়ে বলছে, পাপা প্লিজ মেক শিওর don't go and ask all the questions you wanted to ask. আমি বললাম, বেটা দেখো, I have to ask, this is, আমি জানি। এখন অবশ্যই এগুলা বলতে হবে না, কেন এখন আমাদের ছেলেমেয়েরা স্মার্ট, এখন আমাদের স্কুলে আমাদের এশিয়ান অনেক টিচার আছে, ওই দিন চলে গেছে। সুতরাং আমি এইভাবে আমার ফ্যামিলি এবং আমার অ্যানুয়াল হলিডে, তারপরে এদেরকে নিয়ে
উমরা হজ করা, তারপর আপনার আমাদের গ্রামে আমার স্কুল আছে, স্কুল কলেজে নিয়ে যাওয়া, গ্রামের মানুষের সাথে মিলামিশ, এগুলো দিজ আর ভেরি কমন ইন মাই ফ্যামিলি। সুতরাং এই যে আমি কিন্তু সবসময় ওই যে আপনারা বললেন না, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই মাদার, and I love England also. These are both, I mean, I'm the dual citizen of these both beautiful countries, and আশা করি পৃথিবীর মধ্যে যদি সেকেন্ড বাংলাদেশের পরে সেকেন্ড দেশ থাকে সেটা হবে ইংল্যান্ড। কারণ আমরা কিন্তু we all enjoy কারি, আপনার রেস্টুরেন্ট, শপিং and the Britishness, তাই না? সুতরাং I am a very, মানে বলবো যে আমি 100% একজন সাকসেসফুল পারসন ইন দ্যাট টার্মস, ইন দ্য ফ্যামিলি বলেন, আমার অনেক বন্ধু আছে বিদেশে, দেশে বিদেশে। ইকবাল ভাই, একটা লাস্ট, আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি। আমি এই মুহূর্তে একটু জানতে চাই যে the world community has been suffering from this pandemic called corona or COVID-19. ব্যবসা বাণিজ্য, মানুষের জীবন নানাভাবে ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়েছে। আমাদের over 2 million people have died already, and the situation is not that developed, and mostly আপনি যে দেশে কাজ করেন, ব্যবসা করেন, যে দেশটির এইমাত্র বললেন যে বাংলাদেশের পরে যদি সেকেন্ড কোনো মাদারল্যান্ড থাকতো বা এরকম দেশ হয় সেটা ব্রিটেন হবে। তো ব্রিটেনে এখন সবচেয়ে খারাপ অবস্থা। আপনার কি মনে হয়, যেমন আমাদের বিল গেটস সাহেব, তার কিন্তু করোনা ভাবনা আছে, আমি মনে করি যে আপনি আমাদের বিল গেটস, আপনারও কিন্তু করোনা ভাবনা আছে। কোভিড-19 এর কমব্যাট কিভাবে করা যায়, কিভাবে এর থেকে বেরোনো যায়, এবং কোভিড পরবর্তী আমরা কিভাবে এর থেকে কি শিক্ষা নেব, কি করব, আপনি যদি একটু সংক্ষেপে বলেন। আমাদের একমাত্র উপায় হলো যে আমাদের সরকারি যে গাইডলাইন, এটা মেনে চলতে হবে। হেলথ গাইডলাইন, সেটা হলো আপনার মাস্ক পরা, আপনার ডিস্টেন্স মেনটেন করা, এবং আপনার হাত দেওয়া, হ্যাঁ, আপনি এই স্যানিটাইজার, এই দেখেন আমার সাথে কিন্তু সবসময় একটা ছোট্ট স্যানিটাইজার থাকে, একটু পরে পরে আমি হাত ধুই। তো এই জিনিসগুলো যদি আপনি মেনে চলেন তাইলে এই রোগ সহজে হবে না। দেখেন অনেকটা দেশে এরকম আছে, যেমন সিঙ্গাপুরে এখন নীল, ভিয়েতনামে এখন নীল, এরকম কিছু কিছু দেশ আছে পৃথিবীতে, যেহেতু তারা স্ট্রিক্টলি এগুলা মেনটেন করে। আমাদের দেশে সমস্যা হলো এই দেশের লোকও আছে অনেক লোক সেটা মানতে চায় না, যে করোনা যে একটা মহামারী সেটা মানতে চায় না। আমেরিকায়ও আছে, এইটা ইংল্যান্ডেও আছে, এটা সরকার হিমশিম খাচ্ছে। এবং তারপরেও আমি আমাদের বাংলাদেশি কমিউনিটিকে বলবো যে আপনারা যে যেখানে আছেন এটা মেনটেন রাখবেন। আর ভ্যাকসিনেশন আমরা কিন্তু সবার আগে, যদিও আমাদের 100-এর উপরে আমরা এখানে পপুলেশন মারা গেছে এবং আমরা ভুক্তভোগী, এবং আমাদের পজিটিভ আমাদের সংখ্যাও বেশি, এবং ইংল্যান্ড আমেরিকার পরেই মনে হয় সেকেন্ড এফেক্টেড কান্ট্রি। তবে আমরা যে হারে যে ধরনের ভ্যাকসিনেশন আমরা নিচ্ছি, আমরা কিন্তু উই আর ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের সরকার এটা দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে, এবং আমাদের সাহায্য সহযোগিতা, আমাদের কেউ মানে ক্ষুধার্ত নাই, কেউ যে রোগী হসপিটালে অ্যাডমিশন পায় না, এই ধরনের কোনো ইয়ে নাই। ওয়েল লুক আফটার, বাট এটা আমার মনে হয় একটা গণতান্ত্রিক যে তাদের একটা যে যে মানে বাধ্যতামূলক মাস্ক পরতে দিলে হয়তো এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, আমি সেটা মনে করি, দিস ইজ মাই অপিনিয়ন। সেটা যদি বাধ্যতামূলক হতো তাইলে কিন্তু এই পর্যায়ে আসতো না। এখনো কিন্তু সরকার বাধ্যতামূলক দিচ্ছে না। আমরা কিন্তু গাড়ি চালানোর সময় যদি আমরা মোবাইলে হাত দেই, আমরা কিন্তু ডিসকোয়ালিফাইড করে দিতে পারে, এরকম ক্ষমতা আছে পুলিশের। আমরা যদি সিট বেল্ট না লাগাই আমাদের 100 পাউন্ড জরিমানা দিতে পারে। তাইলে আমি বলবো যে মাস্ক লাগাইলে কেন 100 পাউন্ডের জরিমানা হয় না? এটা হয়তো কোনো পলিটিক্যাল কোনো ইয়ে আছে। তবে আমি আশাবাদী কয়েক মাসের মধ্যেই আমার মনে হয় আমরা সবাই ভ্যাকসিনেশনটা পেয়ে যাব, এবং ভ্যাকসিনেশন পেয়ে গেলে আমাদের এটা মিনিমাইজ হবে। তবে হ্যাঁ, আমাদের এই হাইজিনিক সিস্টেমটা কিন্তু আমাদের বজায় রাখতে হবে। আমরা শুধু ইয়ে হয়ে গেলে হবে না, আমরা তো অন্যান্য সাথে মিলামেশা করবো, যাবো। সুতরাং মাস্ক লাগানো আর স্যানিটাইজার ইউজ করা, এটা কিন্তু আমাদের কন্টিনিউ হয়তো কয়েক বছরই আমাদের রাখতে হবে। ইনশাল্লাহ আমরা এটা থেকে বাইর হয়ে যাব। এইটাও হয়তো আল্লাহর তরফ থেকে আমাদের উপর একটা পরীক্ষা। তো এটা হয়তো ইমানের পরীক্ষা হইতে পারে, এটা হয়তো আমাদের
আমাদেরকে আমাদের নিজেকে হেদায়েত করার জন্য হয়তো এটা হইতে পারে। তবে আমরা যদি সতর্ক থাকি, আমরা ইনশাল্লাহ আমরা আমাদের এটা থেকে অতি শীঘ্রই বের হয়ে আসবো। আমি এটার জন্য আশাবাদী। ইকবাল ভাই, লাস্ট নট দ্য লিস্ট, আমি আজ রাতের মতো আপনাকে শেষ কোশ্চেনটি করে আমরা শেষের দিকে যাই একদম। সেটি হচ্ছে যে বাংলাদেশ is doing tremendously well in developing its infrastructure and education, immunization and all this. And lastly, যেটা বাংলাদেশ অর্জন করেছে যে এখনো পর্যন্ত 98.99 বা 99% countries in the world could not start the immunization, vaccination of COVID-19, which Bangladesh has already started. And not only that, আমাদের প্রায় 1,500 মানুষ ইতোমধ্যে ভ্যাকসিন নিয়েছেন। Overall development of Bangladesh, your motherland, our motherland, and this combating corona, combating COVID-19, সামগ্রিক বিষয় আজকে রাতের মতো, আজকের শোর মতো আপনার কনক্লুডিং রিমার্ক যদি একটু শুনি ফর ইউর মাদারল্যান্ড বাংলাদেশ। বাংলাদেশ, আপনি বলছেন যে আমি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আমি ডিসেম্বরে বাংলাদেশে গেছি এবং জানুয়ারিতে আসছি। প্রথমে আমার ছেলে মেয়েদের সামনেই আমার এই চ্যালেঞ্জ নিতে হয়েছে যে কেন যাবা তুমি, ওয়ার্ল্ডের অনেক সিও আছে ঘরে বসে কাজ করতেছে, তুমি কেন, ওয়াই ইউ ওয়ান্ট টু গো টু বাংলাদেশ? I went to Bangladesh and would you believe me, I have traveled from Dhaka to Sylhet by road. I have traveled, আমি কিন্তু অনেক দিন আমি যাই নাই বাই রোডে। তারপরে আমি ভাবলাম যে প্লেনে না গিয়ে যেহেতু আমার যদি রোগ হয় সেটা তো আমি নিয়ে যাব ইংল্যান্ডে, আমার ছেলে মেয়ে, আমার বউ, আমার আত্মীয় স্বজন এফেক্টেড, সুতরাং আই হ্যাভ টু প্রোটেক্ট মাই সেলফ। আমি চিটাগাং এ গেছি বাই রোডে, চিটাগাং থেকে আসছি এবং আই মেনটেইন মাই আমার যে সার্ভিসের লোকজন তাদেরকেও আমি এইভাবে মেনটেন করেছি যে এইভাবে তোমাদেরকে মেনটেন করতে হবে। এন্ড আই হ্যাভ গিভ দেম দ্য ট্রেনিং। আল্লাহর রহমতে এই প্যান্ডামিক আসার পর থেকে আমার একটা ফ্যাক্টরির মধ্যে প্রায় 2,500 মানুষ, রীতিমতো এক সপ্তাহ ছুটি ছিল। তারপরে আমরা উই হ্যাভ ক্রিয়েট, যেহেতু আমাদের মাছের ব্যবসা এবং উই মেনটেইন হাইজিন ভেরি স্ট্রিক্টলি, আমাদের ওখানে একটা আছে হ্যাসাপ, হ্যাজার্ডাস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস। আমরা সবাইকে ট্রেনিং দিয়েছি, সবাইকে এইরকম ভাবে দিয়েছি এবং আল্লাহর রহমতে এখনো কোনো একটা রোগ হয় নাই আমার ফ্যাক্টরির ভিতরে। কিন্তু একটা রোগ হলেই কিন্তু আমার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। একটা রোগ যদি হয়ে যায় আমাদের, এটা আমরা তো খাদ্য উৎপাদন করি, তো সুতরাং এটা দিইনি। আপনি যেটা বললেন যে লাস্ট কথা, আমি নতুন প্রজন্মর দিকে ওদেরকে আমি একটু বলবো যে বাংলাদেশ ইজ এন ইমার্জিং কান্ট্রি। বাংলাদেশ ইজ এ ইমার্জিং কান্ট্রি এবং বাংলাদেশ হ্যাজ টু রান ফাস্ট। বাংলাদেশ যদি রান ফাস্ট না করে তাইলে আমাদের কম্পিটিটররা আছে, দেখেন পাকিস্তান একটা কম্পিটিটর হতে পারে, বার্মা একটা কম্পিটিটর হতে পারে, চায়না ইজ অলরেডি ইজ ডুইং সো ওয়েল। বাংলাদেশকে দ্রুত যেতে হলে আমাদের নতুন প্রজন্ম তাদেরকে ওই যে একটু আগে বললাম যে স্বপ্ন দেখতে হবে। আমি ছোট্ট স্বপ্ন দেখলে হবে না, আমাকে বড় স্বপ্ন দেখতে হবে। আমি কিভাবে বড় হব, আমি হাউ উই গোইং টু কম্পিট, এবং আরেকজনকে দেখে শিখলে হবে না। আই হ্যাভ টু বি ক্রিয়েটিভ, আই হ্যাভ টু বি ইনোভেটিভ। দেখেন সাধারণ একটা চিংড়ি মাছ, জাস্ট বিকজ আই ওয়াজ ক্রিয়েটিভ অর ভেরি ইনোভেটিভ, এটাকে কিভাবে ডিসপ্লে করব, কিভাবে আমি এটাকে প্রেজেন্টেশন করবো, ওইটা দ্যাট ওয়াজ এ ক্রিয়েটিভ। এখন ওই মনোভাব থাকতে হবে ফর দ্য ইয়াং জেনারেশন। এখন আমাকে বললে তো আমি এখন আর ক্রিয়েটিভ হইতে পারবো, but when you are at the young age, when you left university, you can be creative, you can waste time because you have plenty of time to think. এবং আমি বলবো চিন্তার ক্ষমতা বাড়াইতে হবে, থিঙ্কিং, অলওয়েজ থিঙ্কিং দ্য রাইট থিং অন ইউর ভিশন, যে আমি এটা হইতে চাই, আই ওয়ান্ট টু ইকোনমিক্যালি, আই ওয়ান্ট টু ডু ইট ফর মাই সেলফ অ্যান্ড ডু ইট ফর মাই নেশন, ডু ইট ফর মাই ফ্যামিলি। কিন্তু ইয়াংরা যখন চিন্তা করে তখন তাদের পুঁজি লাগে ইকবাল ভাই, ব্যাংকগুলা ইনক্লুডিং ইউর ব্যাংক, আপনারা কি হেল্প করছেন? না, হ্যাঁ অবশ্যই আমরা করতে। আমাদের স্মল বিজনেসের জন্য আমাদের একটা সেক্টরই আলাদা আছে, বাট আপনার পুঁজির আগে কিন্তু আপনাকে মুনাফা করতে হবে। সেটা কিন্তু আপনি পুঁজি পাবেন না আনটিল আনলেস ইউ হ্যাভ এ প্রজেক্ট, এবং সেই প্রজেক্ট করতে হলে আপনাকে মুনাফা করতে হবে। মুনাফা করতে হলে আপনাকে ছোট থেকে শুরু করতে হবে। আপনি যদি হঠাৎ করে মনে করেন যে আমি একটা ইন্ডাস্ট্রি সেট আপ করবো, হবে না। ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম স্মল অ্যান্ড থিঙ্ক বিগ, যে আমি এখান থেকে শুরু করলাম,
বাট আমি ওই জায়গায় গিয়ে পৌঁছবো। And you have to be a creative, and once you become creative, your margin will be high. আপনি বিশ্বাস করেন, you don't have to create, you have to compete anybody. You will have your own brand, you can ask your price. আচ্ছা, আরেকটা বলি, করোনা ভাইরাসের মধ্যে আমরা কি শিখেছি? জি, আমরা ইংল্যান্ডে কি শিখেছি? আমরা শিখেছি অনলাইন স্টাডি। আজকে স্কুলে কোনো ছাত্রছাত্রী যায় না। আমার দুইটা নাতিন বাসার থেকে পড়ে আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, পাপা দে আর মোর কনসেন্ট্রেটিং হিয়ার দেন দ্য স্কুল। আচ্ছা, হাউ? বলে আমি তো প্রায় সময় স্কুলে ভলান্টিয়ারি কাজ করতাম, আমি যেতাম, ওরা তো ওখানে মেয়েরা ছেলেরা গল্প করে পড়াশোনা একটু করে তারপরে বাইরে যায়। এখানে তো সবসময় টেবিলের মধ্যে টিচার ইজ মনিটরিং, শি ইজ কনসেন্ট্রেটিং, তার তো মাল্টিপল স্ক্রিপ্ট ক্রিয়েট হচ্ছে, তার কনসেন্ট্রেশন, তার ফোকাস, তার আইটি সবকিছু। এগুলো একটা। 2 নম্বর আসেন ইকোনমি, যেটা অনলাইন সব। এখন কিন্তু আই লার্ন, আমি কিন্তু আগে আমার ছেলে মেয়েকে বলতাম, কি রে প্রত্যেক দিন একটা করে পার্সেল, 2-3টা পার্সেল আসতেছে। এখন দেখি আমার গিন্নিরও আসে, আমারও আসে, বুঝছেন? আমরাও কিন্তু উই আর ডুইং অনলাইন শপিং, এন্ড উই আর ডুইং ইভেন মোর। কম্পিউটারে বসে দেখি এটা সপ্তাহে এটা সেল দিছে, এটা ব্ল্যাক ফ্রাইডে, এটা অফার, কিনতে থাকো। বিকজ ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড মানি। আপনি হলিডে যাচ্ছি না, আমার সেভিং হচ্ছে, আই এম স্পেন্ডিং। তো এই যে অনলাইন একটা বিজনেস, দ্যাট উই শুড এনকারেজ আওয়ার চিলড্রেন টু বিকাম অনলাইন বিজনেস। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখন একটা ব্যাংক, আপনার তো ব্যাংকিং এর এখন ফল করে যেভাবে আমি দেখছি, এখন তো দেখা যায় ব্যাংকিং সব চলে আসছে আপনার মোবাইল ফোনের মধ্যে, ব্যাংকিং চলে আসছে অনলাইন ইন্টারনেটের মাধ্যমে সব। এখন আপনার কাঁচা টাকা আপনি দেখবেন না, সব এভরিথিং ইজ অনলাইন। সো এই যে একটা রেগুলেশন আইছে এই করোনা ভাইরাসের জন্য, কিন্তু এইটা আসছে। আজকালকে হাই স্ট্রিটে কোনো দোকান নাই, সব দোকান আমাদের ইংল্যান্ডে বন্ধ, বাট ট্রেডিং হচ্ছে, কিন্তু দে আর সেলিং। আমি 1 বছর আগে আমি চায়নাতে গেলাম, চায়নাতে গিয়ে বিশাল বড় একটা মার্কেটে গেলাম, তাদের বিশাল বড় একটা দোকান, একটা রিপ্রেজেন্টেটিভ, কোনো লোক নাই। সো আই আস্কড দ্য কোয়েশ্চন, আই সেড তোমাদের তো কোনো লোক নাই, কাস্টমারও নাই, তোমার দোকানে তো একজন ছাড়া আর একটা রিসেপশনে সেই দেখতেছে। স্যার, এভরিথিং ইজ সেল অনলাইন, দিস ইজ অনলি এ শোরুম, এভরিথিং অনলাইন, দিস ইজ অনলি এ শোরুম। ফিঙ্গারটিপস। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। তাহলে আর এই রাস্তাঘাটে এত লোক দেখবেন না, বাজারে এত লোক দেখবেন না, এভরিবডি উইল স্টার্ট বাইং করছে অনলাইন। বাংলাদেশে অনেক ভালো করছে। আপনাকে একটা ছোট তথ্য দেই যে আমাদের করোনার মধ্যে চালডাল.com বলে একটি কোম্পানি ওরা লঞ্চ করলো, এবং তারা এই প্যান্ডেমিকের মধ্যেও 300 গুণ ওরা প্রবৃদ্ধি অর্জন করেছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রিসাইকেল বিন বলে একটা ইউজড প্রোডাক্টস সেল আর বাই এন্ড সেলের একটা গ্রুপ করেছে ফেসবুকে, এবং মুহূর্তের মধ্যে এটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ওটার সঙ্গে যুক্ত হয়ে গেছে। সো তাদের এখন আমেরিকার একটা সফটওয়্যার প্রোভাইডারের কাছ থেকে তাদের সলিউশন আনতে হয়েছে টু ম্যানেজ দি মেমথ সাইজ অফ সাবস্ক্রাইবার্স দে হ্যাভ অলরেডি ক্রিয়েটেড। তো বাংলাদেশ ইজ ডুইং এক্সট্রিমলি ওয়েল। বাংলাদেশের সহজ, বাংলাদেশের দারাজ, বাংলাদেশের আরো অনেক নাম্বার অফ অনলাইন সাইটস এন্ড প্ল্যাটফর্মস আর ডুইং এক্সট্রিমলি ওয়েল। ইকবাল ভাই, জাস্ট ফর ইউর রেকর্ড আমি আপনাকে বললাম। জি, থ্যাংক ইউ রানা ভাই। কিন্তু আমি একটা জিনিস আপনার মাধ্যমে বাংলাদেশ সরকারের যে রেগুলেটর আছে ওদেরকে বলতে চাই, আমরা তো এক্সপোর্ট প্রমোট করার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু কেন আমরা অনলাইন এক্সপোর্ট করার চেষ্টা করতেছি না? এটা তো রেগুলেটরের ব্যাপার। এটা আমি যদি একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি এক্সপোর্ট করে আমি যদি $50 ইনকাম করতে পারি, এটা তো 100% উইল বি বিলংস টু বাংলাদেশ। এটা তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি না যে 45 টাকা ওখানে দিতে হবে আর 5 টাকা আমি পাবো না, 100%। কিন্তু এইটা এক্সপোর্ট কিভাবে করব, এইটার যে একটা রেগুলেটরি সিস্টেম থাকে থ্রু কাস্টমস, আমি এটা যাবে কেমনি, টাকাটা কিভাবে ফান্ড আসবে, এই জিনিসটা যদি আমরা বাংলাদেশ সরকার যদি রেগুলেটরি যে জিনিসগুলো আছে এক্সপোর্ট করা এবং ফান্ডটাকে আনা এটা যদি হয়, তাইলে দেখবেন আমাদের ছেলেমেয়েরা এই যে চাল ডাল, আপনার চালও আপনার কিন্তু সিদ্ধ চাইলেও মনে হয় এক্সপোর্ট করতে পারবে বাই প্যাকেট। এইটা সম্বন্ধে আমি আপনাকে বলি আমার একটা অভিজ্ঞতা। আমি অনেক জিনিস আমি কিনে আমি ঠকা খাইছি। যেমন এটা হয়তো আমি দেখছি ইংলিশ নেম, ইংলিশ সবকিছু, তারপরে কেনার পরে দেখি 4 সপ্তাহ পরে ডেলিভারি হয়েছে, এটা ইট কেম ফ্রম চায়না।
যে এটা 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 চায়না থেকে আসছে, আই কুডন্ট বিলিভ। এখন আমার মেয়ে সেদিন বললো যে পাপা ডোন্ট বাই এনিথিং ফ্রম দ্য ফেসবুক, ইউ গট টু গো টু দ্য মেইন ওয়েবসাইট, এবং ওখান থেকে কিনলে তুমি জেনুইন জিনিস পাবে না। না, আমি সেটা বলছি না যে বাংলাদেশ সেটা করুক, বাট বাংলাদেশের যে জেনুইন কিছু আইটেম, ওই যে বললাম না একটু আগে ইনোভেটিভ বা ক্রিয়েটিভ, এখন সে ক্রিয়েটিভ হবে, সে মার্কেট কোথায় পাবে? বাংলাদেশের তো একটা ছোট্ট মার্কেট, তাকে যদি সেই হরাইজন খুলে দেওয়া হয় যে না তুমি এটা কুরিয়ারে যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় উইদিন 72 আওয়ারের মধ্যে পৌঁছে দিতে পারবা, এবং দ্যাট ইউ ক্যান আর্ন দ্য ফরেন কারেন্সিস, সেটাও কিন্তু আরেকটা ক্রিয়েটিভনেস। এটা কিন্তু তার তখন কিন্তু তার এই যে ইনোভেশনটা কিন্তু কাজে লাগবে। বাংলাদেশে হয়তো এই ছোট্ট মার্কেটের মধ্যে হয়তো সে বাইং পাওয়ার পাবে না, মানে তার একটা প্রোডাক্ট এমন ভাবে সে ক্রিয়েট করবে বাংলাদেশে সেটার চাহিদা পাবে না, হয়তো বিদেশে পাবে। সেটাই আমার একটা অনুরোধ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি কি ইকবাল ভাইকে একটা ছোট্ট একটা বিষয় জিজ্ঞেস শিওর। আচ্ছা, অনুষ্ঠান শেষ হয়ে আসছে। ইকবাল ভাই, আপনি তো একটা মানে বিষয়ে ব্যবসা করে একটা সর্বোচ্চ জায়গায় অবস্থান করছেন, এটার আরো বিকাশ হচ্ছে এবং ওই বিষয়টাতেই আছেন। তো নিশ্চয়ই আপনাদের এই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটা একটা পালন করেন, সেটা মীমাংসিত বলেই আমি ধরে নিব। কিন্তু আপনার ব্যক্তিগত জায়গাটা আমি একটু জানতে চাইবো যে ব্যবসার বাইরে এই বয়সের জীবনের এই পর্যায়ে এসে সফলতার আপনি কোনো পার্সোনালি সোশ্যালি আপনি রেসপন্সিবল ফিল করেন কিনা কিছু করার জন্য? কোনো ইনস্টিটিউশন, কোনো প্রতিষ্ঠান? জি, হ্যাঁ পলাশ ভাই, খুব সুন্দর প্রশ্ন। এটা আপনি এই প্রশ্নটা না করলে আমি হয়তো বলতে পারতাম না। আমি যে স্কুলের কথা বললাম, যে হাই স্কুলে আমি যেতাম, সেটা যেখানে ৭৭ জন নিরীহ অথবা উচ্চ শিক্ষিত যাদেরকে পাক বাহিনী মেরেছিল, সেই স্কুলটা আমার এলাকার লোকজন আমার নামে দিয়ে দিছে, এবং এটা স্থাপিত হয়েছে আজ থেকে প্রায় ৭০ বছর আগে। এবং সেই স্কুলকে আমি কলেজ বানিয়েছি, এবং এখানে প্রায় এখন 1800 ছাত্রছাত্রী আছে, এবং এটা খুব ভালো। যদিও এটা গ্রামে, কিন্তু এটার রেজাল্টটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের মতোই, এবং এখানে একটা ক্রিকেট ফিল্ড, ফুটবল ফিল্ড আছে, এবং সব একবারে বিদেশি কায়দায় সেই স্কুলটা আমি চালাই। এটা প্রায় 12 বছর আমি আমার নিজের ইয়েতে, নিজের ক্যাপিটালে এটা চলেছে, কিন্তু এখন দেখা গেছে এটা সরকার নিয়ে নিছে, এমপি মুক্ত করছে গত বছর। যাই হোক, এটা তারপরে আমাদের কিছু স্কলারশিপ দেই। আমার একটা ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশন নামে আমাদের একটা ইয়ে আছে, সেখানে আমি এই ম্যানচেস্টারে আই এম ওয়ান অফ দ্য অ্যালামনাই ফর ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি, যেখান থেকে আমি অনারারি ডক্টরেট পেয়েছি। তারপরে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে আমি কাজ করি লোকাল কমিউনিটি বিভিন্ন। আমি প্রিন্সেস ট্রাস্টের একটা প্রজেক্ট ছিল মোজাইক, and how can we help the rural educations in inner cities of England, এখানে আছিলাম। তারপরে আমাদের একটা স্কলারশিপ আমরা দেই আমাদের ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশন থেকে। For last 10 years I'm giving scholarships in Cambridge University, এখন underprivileged women, those underprivileged women for the higher education, higher quality, যারা PhD করতেছে for environmental এর উপর, তারপরে বিভিন্ন রিসার্চ। এই চলিত বছরে আমি 3টা দিয়েছি। সেটা আমি স্পেসিফিক্যালি বলছি যে ইংল্যান্ডের বাংলাদেশি যদি কোনো আন্ডার প্রিভিলেজ মেয়ে এই ধরনের হইতে পারে তাহলে তাদেরকে দেবো। সুতরাং ওই ধরনের কাজ আমরা করি, বিভিন্ন সময় ফান্ড রেজিং করি। রোহিঙ্গাদের জন্য অনেক কিছু আমি করেছি। রোহিঙ্গাদের ওইখানে I was once upon a time I was an ambassador for Rohingyas, represent the British government এখানে হাউস অফ কমন্স। সো এই ধরনের যখন যেটা সুযোগ হয় সেটা করি। এটা একটু ইকবাল ভাই, একটু আমার আবদার আছে আপনার কাছে একটা বিষয় জানার। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি নিজে একজন কিশোর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার মা বাবা দুইজনই সম্মুখ সমরে মুক্তিযুদ্ধ করেছেন। তাদের নামে পাকিস্তানি বাহিনী হুলিয়া জারি করেছিল যশোর শহরে। আমি শুধু আপনার কাছে একটু জানতে চাই যে মুক্তিযোদ্ধাদের জন্য আপনি তো একটা ব্যথা আছে যে আপনি কয়েক ঘন্টার কারণে ক্রস করে ওপারে যেতে পারেননি বলে মুক্তিযুদ্ধে না যোগ দেওয়ার কারণে আপনি চলে গেলেন বিলাতে। We take it as a destiny because destiny ওইভাবেই মানুষকে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। তো মুক্তিযোদ্ধাদের জন্য আপনার কোনো এরকম কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলেন বা হৃদয়ের জায়গা থেকে বলেন, কিছু করার আকাঙ্ক্ষা কি আছে?
হ্যাঁ, হবে ইনশাল্লাহ, কেন হবে না। এখন পর্যন্ত করি নাই, বাট এইরকম যদি সুন্দর কোনো প্রস্তাব আসে আমরা, এটাই তো, দিস ইজ দ্য পার্ট অফ সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি, এবং এটা সবে তো উত্তম, যেহেতু যাদের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমি আজকে পাকিস্তানি না বলে আমি বাঙালি, বাংলা ভাষায় কথা বলতেছি, বাংলা বলতেছি, নাইলে আমাকে হয়তো উর্দু বলতে হইতো। সুতরাং আমি কেন করব না, ইনশাল্লাহ কোনো প্রস্তাব আসলে আমরা ইনশাল্লাহ করব। চমৎকার চমৎকার। Thank you so much. Thank you so much, Iqbal Bhai. We are really, really delighted to have you in our show. And we are really indebted to you for your time and your attention for us. And at the same time, I thank Khondokar Ismail, my beloved younger brother and the media legend. And I also thank profoundly Manjurul Azim Polash. He's also a versatile genius in his own fields. একটা লম্বা মন্তব্য এসেছে, কিন্তু ওইটার শোনার মতো, ওইটা ধরবেও না আমাদের স্ক্রিনে, এত বড়। ওইটা পাওয়া যাবে আমাদের কমেন্টে, ইনশাআল্লাহ উই ক্যান সি দ্যাট। ইকবাল ভাই, আপনাকে উই লুক ফরওয়ার্ড টু হ্যাভ ইউ এগেইন এন্ড এগেইন। যতবার আপনি আমাদেরকে সময় দিয়ে বাধিত করবেন, আমরা সবসময় খুশি মনে আপনার জন্য থাকবো। একজন বীর মুক্তিযোদ্ধা গোলাম ফারুক সঙ্গে সঙ্গে লিখছেন যে থ্যাংক ইউ ব্রাদার রানা ফর পুটিং দি কোশ্চেন। ওই মুক্তিযোদ্ধাদের হিজ এ ব্রেভ মুক্তিযোদ্ধা গোলাম ফারুক, আমাদের সমাজ ব্যক্তিত্ব তিনি একজন। তো যেটি বলছিলাম ইকবাল ভাই, আপনি আমাদের মনের অনেক প্রশ্ন, অনেক অজানা তথ্য দিয়েছেন, আপনার স্বপ্ন সাধনা, আপনার সংগ্রামের কথা বলেছেন, এবং তরুণ প্রজন্ম তাদেরকে আপনি বলেছেন যে ইউ হ্যাভ টু বি ইনোভেটিভ, ইউ হ্যাভ টু বি থিঙ্কিং রাইট and creative, and dream big. আমি মনে করি আপনার আজকে এই 4টা পিলার সাজেশন, যে think big, be creative, be innovative, and you have to be thinking always rightly. So family is more important. Family is the more important thing. 10 times effort. 10 times effort. 10 times effort. This is a new phenomena. আসলে আপনার কাছ থেকে একটা নতুন আমরা জিনিস পেলাম, যে আসলে ওই যেটা বললাম আমি, যে সিম্পল ডিজায়ার মেক্স নো সেন্স, দেয়ার হ্যাজ টু বি এ বার্নিং সেন্সেশন। অর্থাৎ করতে হবে, আমাকে এটা অর্জন করতেই হবে। So that's the spirit that came from you, Iqbal Bhai. Thank you. আমি আপনার মাধ্যমে আপনার ফ্যামিলিকে, বিশেষ করে আপনার জীবন সঙ্গিনী আমাদের শ্রদ্ধেয় ভাবিকে, এবং আপনার ছেলে মেয়েদেরকে বা আপনার মেয়েকে, আপনার ফ্যামিলির সকলকে আমাদের পক্ষ থেকে দোয়া, শুভকামনা। এবং ঢাকায় আসলে আবার আমরা একসঙ্গে নামাজ পড়ি এক মসজিদে, আবার আমাদের দেখা হবে। আমরা আশা করি সেই সময়, করোনা মুক্ত একটা সময়, আমরা অন্তত উই ক্যান এমব্রেস ইচ আদার, উই ক্যান হাগ ইচ আদার লাইক দ্যাট। সো আল্লাহ ভালো রাখুন সবাইকে। আজকে রাতের মতো এখানে বিদায় চাবো। পলাশ ভাইকে বলি, পলাশ ভাই, you are an NRB and I am looking forward to see you. And Ismail ভাই, আপনার আপনি গান আর এত চমৎকার, আপনার গলার আওয়াজ, মিউজিক। ওকে, সো ম্যানচেস্টার একবার গিয়েছিলাম, যাই হোক আমার ভাই সামনে আজকে আমি বাংলাদেশের ফিলিংস থেকে আমি এই গানটা গেয়েছি। মানে গানটা আমার খুব ভালো লাগে। তারপর রানা ভাই কথাটা বলেছেন যে আমি বাংলার গান গাই, এই গানটা যদি আমরা করি আজকে শ্রোতা বন্ধুদের আছেন, আগামী 4 তারিখ আমার খুব ভালো লেগেছে। আজকে আগামী 4 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 4 তারিখে ভাষার পাশে বাংলা সাহিত্যের অন্যতম কবি শামীম আজাদ যুক্ত হবেন লন্ডন থেকে আমার রাত নিবিড় অনুষ্ঠানের 4 তারিখ রাত 11টায়। 5 তারিখ শুক্রবার রাত 10:30টায় সৈয়দ রানা মুস্তাফি সন্ধ্যে পিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মিসেস শ্যাম সুন্দর শিকদার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইকবাল ভাইয়ের জন্য শুভকামনা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।